গল্প প্রেমসুধা। লেখনীতে সাইয়ারা খান। দ্বিতীয় সিজন। সূচনা পর্ব। মৃত্যু এসেও যখন আসে না তখন মানুষ তরপায়, ছটফট করে। শ্বাসরুদ্ধকর স্বপ্নের মতো লাগে সবটা। ঘোলাটে আবছা কুয়াশায় জড়ানো। চারপাশে তখন ঘোর কালো মেঘ, যার আড়ালে লুকিয়ে সূর্য। তার দেখা মিলে না। চোখের পানি তখন হার মানে। পরিস্থিতি শুকিয়ে দেয় চক্ষুদয়। দয়ামায়া দেখায় না কেউ। কালো স্তর যখন চোখের নিচে জমা হয় তখন আকাশপানে দৃষ্টি দেয় মানবী। তার ধৈর্য ফুরিয়ে আসছে। টানা 3 দিন পার হলো। পৌষর মুখটা চুপসানো। বিধ্বস্ত এক অবস্থা, যাকে দেখার কেউ নেই। যেই পৌষকে সামান্য কষ্টে দেখলে তৌসিফের বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা থমকাতো, সেই পৌষর করুণ এক অবস্থা। প্রথম দিন চেতনা হারিয়ে পড়ে থাকলেও জ্ঞান ফেরা মাত্র পৌষ পাগলের মতো আচরণ শুরু করল। দৌড়ে সব ভুলে আগে গিয়েছিল তৌফিক তালুকদারের কাছে। কঠোর অথবা তুচ্ছ কিছু একটা তো ছিল, যা তৌসিফ তালুকদার দেখালো। বুয়া দিয়ে বের করে দিল পৌষকে। অপমানটা চরম মাত্রার, অথচ স্বামী সোহাগীর মন মানে না। সে দরজায় ক্রমাগত ধাক্কা দেয়। বেশ খানিকটা সময় পর তৌফিকের বউ দরজা খুলে পৌষকে ভেতর নিয়ে বসাতেই পৌষ খপ করে তার হাতটা ধরে। বিনয়ের সাথে বলে, উনি কিছু করেননি। কিচ্ছু করেননি। আমি জানি। দয়া করে ছাড়ানোর ব্যবস্থা করুন না। ঝুমঝুম করে কেঁদে ফেলে পৌষ। তৌফিকের বউ ততটা গায়ে মাখে না। হাত ছাড়িয়ে একটা নাম্বার দিয়ে বলে, এটা ডিআইজির নাম্বার। যোগাযোগ করে দেখো। তৌসিফ টাকার বান্ডিল কোথায় রাখে তা নিশ্চিত তোমার জানা। পৌষ এত কিছু বুঝল না। উঠে দাঁড়িয়ে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে বলল, আমি যাব। সম্পূর্ণভাবে তোমার ইচ্ছে। পৌষ এক ধ্যানে নাম্বারটার দিকে তাকিয়ে বেরিয়ে এলো। নিজের ফ্ল্যাটে ঢুকে ঢুলুঢুলু পায়ে বোরকা পরতেই নার্স সহ বুয়া এগিয়ে এলো। পৌষকে উদ্দেশ্য করে কেউ কিছু বলার সাহস পেল না। ওরা বাধা দিতে আসলেই গরম চোখ দিয়ে তাকালো পৌষ। আলমারি খুলে মাঝের ড্রয়ারটা থেকে 2 টাকার বান্ডিল নিল পৌষ। ব্যাগে ভরে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ড্রাইভারকে দিয়ে গাড়ি বের করে তাতে বসেই ফোন লাগালো সেই নাম্বারে। রিসিভ হতেই যেন পৌষর ভাষা ফুরিয়ে এলো। কি বলবে বুঝে উঠতে পারল না। শুধু নিজের পরিচয় বলেছিল, পৌষরাত তালুকদার, ওয়াইফ অফ তৌসিফ তালুকদার। জীবনে প্রথম পৌষ জেলখানায় পা রেখেছিল। অসুস্থ শরীরটা তখন ভেঙে আসতে চায়। চারপাশে এত এত পুলিশ দেখে গা কেমন ভয় ছমছম করে। পৌষ শক্ত রয়। একজনকে সাহস করে জিজ্ঞেস করতেই তারা ডিআইজির রুম দেখালো। পৌষ দেখল ও ভেতরে ঢুকে নিজের পরিচয় দিতেই সবাই অদ্ভুত চোখে তাকালো। সম্মান সহিত ওকে বসতে দেয়া হয়। ডিআইজি জিজ্ঞেস করলেন, ম্যাম আপনি আসার কারণ জানতে পারি? পৌষ ঢুক গিলে উত্তর করে, আমার স্বামী। আর বলতে পারে না, কণ্ঠনালী চেপে আসে। ডিআইজি নিজেই বললেন, ম্যাম আপনাকে অসুস্থ দেখাচ্ছে। পানিটা নিন। পৌষ নিল না। ব্যাগ থেকে টাকার বান্ডিল 2টো বের করে টেবিলে রেখে বলল, আরো লাগলে আরো দিব। শুধু ওনাকে এনে দিন। আমি দেখব একটু। ডিআইজির ঘাম ছুটার অবস্থা। ঢুক গিলে বলল, ম্যাম, স্যার এখানে নেই। আমি দেখব বললাম তো। বুঝার চেষ্টা করুন। টাকা কি আরো লাগে? আমি তো জানি না। আপনি বলুন। কত টাকা লাগবে? ডিআইজি মাথা নিচু করে কিছু ভাবলেন, অতঃপর বললেন, ম্যাম আপনি বাসায় যান। আমি ওনার সাথে দেখা করতে চাই। কথা কেন বুঝতে চাইছেন না? স্যার এখানে নেই। তো কোথায়? মিথ্যা কেন বলছেন? ম্যাম, স্যার সত্যিই নেই। ওনাকে এখানে রাখার সাধ্য কার আছে? খবরে সরাসরি প্রচারটা নিশ্চিত মিথ্যা নয়। ডিআইডির কপালে ঘাম জমা হলো। টিস্যু দিয়ে তা মুছে নিলেন অবলীলায়। বললেন, ওই পর্যন্তই ছিলেন স্যার এখানে। কোথায় আছে সেটাই বলুন। দয়া করে বলুন। পৌষ অস্থির হয়ে উঠল। এই দফায় মেয়েটা হাত জোর করে কেঁদেই ফেলল। ডিআইজি বিব্রত। মুখটা দেখেই তা বোঝা যাচ্ছে। তিনি পৌষকে উদ্দেশ্য করে কিছু বলতেও পারছেন না। অনুমতি নেই। ফোনটা তুলে ডায়াল করে শুধু বললেন, ম্যাম এসেছেন। বোঝানো যাচ্ছে না। ওপর পাশ থেকে কিছু বলতেই ডিআইজি স্বস্তির শ্বাস ফেললেন। হাসি মুখে জানালেন, ম্যাম আপনি বাসায় যান। স্যার যোগাযোগ করবেন আপনার সাথে। পৌষ বোকা চোখে তাকালো। উঠতে উঠতে আবারও বলল, টাকা কি কারো লাগে দেখা করতে? ডিআইজির এবার মাই লাগলো। তার মেয়ের থেকে সর্বোচ্চ 2 বছরের বড় হবে পৌষ।
নিজের মেয়ের মতোই লাগলো তার কাছে। এতটুকু মেয়ে যে এসবে কোনদিনে জোড়ায়নি তা আচরণেই বোঝা যাচ্ছে। ডিআইজি উঠে দাঁড়ালেন। টাকার বান্ডিল দুটো পৌঁছকে এগিয়ে দিয়ে বললেন, দেখা করতে বান্ডিল প্রয়োজন হয় না। বাসায় যাও বাবা। পৌঁছ বিমূর্ত রূপে বেরিয়ে এলো, গাড়িতে উঠে কিছুক্ষণ গেটের দিকে তাকিয়ে রইল। এখানেই শেষবার তৌসিফ ছিল। পৌঁছ দেখেছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে পৌঁছ। কার কাছে যাবে ও? হঠাৎই মনে পড়ে হেমন্তের কথা। শ্রেয়ার খবর ওর জানা নেই। বুকটা খামচে উঠল হঠাৎ। শ্রেয়া আছাড় খেয়েছে এটা আবছা শুনেছে পৌঁছ। গাড়ি থামতেই পৌঁছ নামল। শরীর চলে না তখন। একজন বুয়া ধরে রুমে নিয়ে আসতেই পৌঁছ দেখল হেমন্ত বসা ওখানে। ভাইকে দেখা মাত্র হু হু করে কেঁদে ফেলে পৌঁছ। হেমন্ত উঠে এসে ধরে বসালো ওকে। পৌঁছ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হেমু ভাই, ওনাকে পাচ্ছি না আমি। কোথায় গেল? আমাকে কেউ সাহায্য করছে না হেমু ভাই। কেউ করছে না। কাঁদে না। সব ঠিক হয়ে যাবে। পৌঁছ খাটে মাথা এলিয়ে দিল। ভাঙা গলায় বলল, ভাবি, 3 দিন হলো অবস্থা খারাপ ছিল। আজ সকাল থেকে কিছুটা ভালো। ছেলে হয়েছে পৌঁছ। পৌঁছ চোখ তুলে তাকালো। খুশির এই খবরে পৌঁছ হয়তো দৌড়ে ছুটত, কিন্তু পরিস্থিতি ওকে ভেঙেছে এবার খুব দারুণ ভাবে। হেমন্ত পৌঁছর মাথায় হাত রেখে বলল, বাসায় নিতে এসেছি তোকে। আমি যাব না। পাগলামো করবি না পৌঁছ। এখানে কেউ নেই তোকে দেখার। আমার সংসার ছেড়ে আমি কিছুতেই যাব না। উনি এসে খালি বাসা পেলে। মাথা গেছে তোর। তৌসিফ এখন আসবে না। আমি যাব না। কে দেখবে তোকে? উনি আমার যত্নে কখনোই কমতি রাখেনি ভাই। এবারেও রাখেনি। হাজার জোর করেও পৌঁছকে নিতে পারে না হেমন্ত। পৌঁছ ঠাই বসে রয়। হেমন্ত হাল ছেড়ে প্রস্থান করতেই পৌঁছ ফোনটা হাতে তুলে তৌসিফের ফোনে কল লাগায়। রিসিভ হয় না। ওপাশ থেকে আসে তিক্ত কথা, এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। হা করে শ্বাস টানে পৌঁছ। উঠি আলমারি খুলে পরিপাটি করে সাজানো তৌসিফের কাপড়গুলো। পৌঁছর সাথে এ নিয়ে কম তো ঝগড়া লাগে না। মানুষটা এত পরিপাটি আর পৌঁছ হলো অগোছালো। কাপড়ের উপর মাথা রাখে পৌঁছ। ওর মনে হয় তৌসিফের বুকে মাথাটা রাখা। পৌঁছ নাক টানে। ফিসফিস করে বলে, জলদি চলে আসুন না। আপনার তোতা পাখির অনেক কষ্ট হচ্ছে। মাথাটা ঘুরাতেই পৌঁছ বিছানায় যেতে চায়। আফসোস যাওয়ার সময়টা সে পায় না। 2 কদম বাড়াতেই ক্লান্ত শরীর হেলে পড়ে। নার্স সহ বুয়া তাড়াতাড়ি ধরে বিছানায় উঠালো ওকে। মিনু কপালে হাত দিয়ে দেখল। সকালেও সোহা ফোন দিয়ে খবর নিয়েছে। মিনু সবটা বলেনি, যতটুকু জানে ততটুকুই বলেছে। পৌঁছর ঘুমিয়ে উঠায় মিনুর চোখে পানি জমে। তারও মামার জন্য কষ্ট হচ্ছে। পৃথিবীর ক্রূরতম ক্ষণ হলো অপেক্ষা। কাটে না। বিরহের এই সময়টা যেন আরো বিষাক্ত। বিষে ভরা বানে পৌঁছ ভেঙে চুরমার হলো। নীল ব্যথায় তার চোখ, মুখের রূপ লাবণ্য ফিকে পড়ল। আজ সূর্য উঠেছে। কুয়াশার আড়ালে উকি দিল মাত্র। পৌঁছ বারান্দায় বসে আছে। সারাটা রাত এখানেই ছিল সে। হাত পা হিম ধরে গেছে। গেট দিয়ে তখন কালো রঙের একটা গাড়ি ঢুকেছে। পৌঁছ তাকিয়ে দেখল। সে শুধু দেখেই গেল। পেছনে দুটো সাদা গাড়িও ঢুকেছে। কলিং বেল বাজতেই হয়তো বুয়া খুলেছে। মিনুর গলা শুনল পৌঁছ, সেই সাথে শুনল অতি পরিচিত প্রিয় কণ্ঠ। সেই কণ্ঠ শুরুতেই পৌঁছ রাত বলে ডাকল। পৌঁছ উঠবে কিন্তু কিভাবে? ওর হাত পা নড়ছে না, পৌঁছকে না পেয়ে হয়তো মানুষটা খুঁজেই চলেছে। তার ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, পৌঁছ উঠবে কিভাবে? মানুষটা তো ডাকছে তাকে। উঠার শক্তি বিলীন। হাত বাড়িয়ে রেলিং ধরে পৌঁছ। না উঠলে যদি না পেয়ে মানবটি চলে যায়। পৌঁছর পা ঝিনঝিন করে উঠে। 1 পা 2 পা করে বেরিয়ে আসে রুমে। রুমে তখন স্বয়ং তৌসিফ ঢুকেছে। পৌঁছ থমকে গেল। ওর সম্মুখে আজ ঠিক 8 দিন পর তৌসিফ। পৌঁছ মনোযোগ দিয়ে তাকে দেখল। দাড়ি গুলো একটু বেড়েছে। তার ঠোঁটের সাইডে কাটা আর গালে একটা আঁচড়। পৌঁছকে দেখে তৌসিফের বুক জ্বলে উঠে। হাহাকার করে হৃৎপিণ্ডটা। এটা পৌঁছ না। তৌসিফ মানে অসুস্থ বউ রেখে গিয়েছে, যার চোখ মুখ শুকিয়ে ছিল, কিন্তু এহেন রূপে তো তৌসিফ রেখে যায়নি। না খাওয়া, না ঘুম, শুধু ছিল তীব্র অপেক্ষা। প্রেম জিনিসটাই খারাপ। এটা ভোগায়। ভুগতে ভুগতে মৃত্যু দুয়ারে আসে মানুষ, তবুও যেন প্রেম তারা ভুলে না। এটা যে ভুলা দায়।
তৌসিফের চোখের কোণে পানি জমতেই ও ডাকল, পৌষ রাত। 2-1 পা করে এগিয়ে এলো পৌষ। তৌসিফের গালে নিজের হাতটা রেখে উত্তর দিল, ফু। তৌসিফ খেই হারালো। কথা বলতে পারল না। পৌষ গাল দুটো হাতিয়ে পুরোটা মুখ হাতালো। গলা, বুক সবটা হাতিয়ে নিশ্চিত হলো এটাই তার তৌসিফ। অতঃপর অতঃপর একজন অপেক্ষারত স্ত্রী স্বামীর হাত টেনে ধরল। দরজা লাগিয়ে দিল তড়িৎ বেগে। পৌষর ভেতরের দাবানো চঞ্চলতা হুড়হুড় করে বেড়ে গেল। তৌসিফকে বসালো বিছানায়। গায়ের শার্টের বোতামগুলো খুলে বুক পিঠ দেখল। পিঠে বুকে শুধু আঁচড়। পৌষর মনে হচ্ছে উসপিস করা মানুষটার গোসল দরকার। তৌসিফকে নিয়ে বাথরুমে ঢুকে বসিয়ে কোনরূপ বাক্য বায় না করে পৌষর গায়ে পানি ঢাকল। তৌসিফের কোন খেয়াল নেই। সে শুধু পৌষর কাপা হাতটা দেখছে। মাথাটা টাওয়াল দিয়ে মুছতে মুছতে পৌষ বলতে লাগলো, পপিঠে আঁচড় লেগেছে, মলম লাগাতে হবে, উঠুন, চলুন। খাটে বসিয়ে তৌসিফের গালে, পিঠে, বুকে মলম লাগালো পৌষ। ট্রাউজারটা হাঁটু পর্যন্ত তুলতেই পায় একটা ক্ষত দেখল। ঢুক গিলল পৌষ। আলতো করে ছুঁয়ে দিল সেখানে। তৌসিফকে বসিয়ে দেয়াল ধরে ধরে বাইরে চলে গেল ও। ফিরে এলো মিনিটের ব্যবধানে। হাতে খাবারের প্লেট। নিজে তৌসিফের মুখে তুলে খাওয়াতে খাওয়াতে ভাঙা গলায় ফ্যাচ ফ্যাচ করে বলতে লাগলো, গরুর ভুনা করে দিব রাতে, ঠিক আছে। কি দিয়ে খাবেন? নাকি হাঁসের মাংস খাবেন? চালের রুটি করব। তৌসিফ কথা বলে না। এমনকি ও যে পৌষকে খেতে বলবে তাও বলতে পারছে না। এই কঙ্কালের মতো মেয়েটা কিভাবে তার তোতাপাখি হতে পারে? ওর সুন্দর চুলগুলো এভাবে জটলা কিভাবে পাকাতে পারে? কিভাবে উজ্জ্বল ভরা মুখটার চাপা ভাঙতে পারে? সুস্পষ্টভাবে কিভাবে দেহটা কাঁপতে পারে? কেউ কি তার পৌষকে একটু মুখে তুলে খাওয়ালো না? কেউ কি তাকে জোর করে মাথায় তেলও দিত না? কেউ কি একটু যত্ন করে এক গ্লাস পানিও দিত না? তৌসিফের এত টাকার মূল্য কোথায় তাহলে? টাকার তার এতই টান যে ওর তোতাপাখিটার গাল দুটো শীতে ফেটে আছে। ঠোঁট ফেটে ফেটে শুষ্ক হয়ে আছে। টাকা দিয়ে তবে সুখ কেনা যায় না। তৌসিফ মানুষ কিনে রেখেছিল যারা কেনার মতোই আচরণ করেছে। কেউ আগ বাড়িয়ে বাড়তি যত্ন করেনি। তৌসিফের মন চাইল নিজের বুকটা নিজেই ঝাঁঝরা করে দিতে। পৌষ পানির গ্লাসটা তৌসিফের মুখের সামনে ধরল। 2 হাত দিয়ে গ্লাসটা ধরেছে। কম্পমান হাতটা দেখে তৌসিফ পানি খেতেই ওর মুখ মুছিয়ে দিয়ে পৌষ সব রেখে আসে। বিছানায় পা উঠিয়ে বসে। তৌসিফের খালি গায়ে হাত বুলায় আরেকবার। খুঁটে খুঁটে দেখে আর ব্যথা আছে কিনা। তৌসিফকে শুইয়ে দিয়ে পায়ে যত্ন করে তেল লাগালো পৌষ। পা দুটো শুকিয়ে আছে। এত সুন্দর মানুষ যে নিজের যত্নে কখনো ত্রুটি রাখে না, তার যত্নহীনা পা দেখে পৌষর খারাপ লাগলো। আস্তে ধীরে তৌসিফের বুকে আসে ও, মাথাটা বুকে রেখে আলতো ঠোঁট ছোঁয়ায় সেই বুকে। 2 হাত জড়িয়ে ধরে সময়, কাল, পাত্র আর নিজের অবস্থা ভুলে গগন কাঁপিয়ে কাঁদে পৌষ। ওর কান্না শোনা যায় পুরো তালুকদার বাড়িতে। দরজার বাইরে বুয়ারা জমা হয়েছে হয়তো। এতদিন পর মেয়েটা কাঁদছে। সব ভুলে কাঁদছে। তৌসিফ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। ওর বুকটা ছটফট করছে। গলাটা যেন কেউ চেপে ধরেছে, না হয় কেন কথা বলতে পারছে না তৌসিফ। তৌসিফ থম ধরে রইল। ঘন্টা খানিক হলো ওর বুকের ভেতর ছোট্ট পাখিটা ঘুমাচ্ছে। তৌসিফের বুকটা এখনো শান্ত হয়নি। সমানতালে এটা শব্দ করেই যাচ্ছে। তৌসিফের দম আটকে আসতে চায়। যতক্ষণ চিৎকার করে পৌষ কেঁদেছে ঠিক ততক্ষণ ও এক প্রকার দম আটকে ছিল। কণ্ঠনালী রোধ হয়েছিল। ভেতরে ছাইচাপা আগুন যেন এখনই বেরিয়ে আসতে চায়। ছারখার করে দিতে চায় চারপাশ। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয়। জঘন্য এক অপরাধী যে কিনা তার অসুস্থ বউকে রেখে গিয়েছে। তৌসিফ যদি একটা বার টের পেত একটা সপ্তাহ ধরে ওর আদরের মানুষটা এভাবে তরপাচ্ছে, তাহলে বুঝি তৌসিফ যোগাযোগ না করে। টেনে পৌষকে নিজের আরো কাছে নেয় তৌসিফ। কপালে আস্তে করে একটা চুমু খায়। রুগ্ন দেহের মেয়েটাকে এই মুহূর্তে বাজে দেখাচ্ছে। ভীষণ বাজে। ঠিক ততটা বাজে যতটা বাজে হলে তৌসিফ মিলাতে পারে না পূর্বের পৌষর সাথে। ঠিক ততটাই বাজে যতটা বাজে দেখায় একজন হেরে যাওয়া প্রেমিকাকে। তৌসিফ আস্তে করে চোখ বুজল। ওর ঘুম প্রয়োজন। ঠান্ডা মাথায় কিছু কাজ তার এখনো করতে হবে। যার জন্য তৌসিফের এই দিন দেখতে হলো, তার ব্যবস্থা করতে হবে। তৌসিফ উসুল করা জানে। সে সমতায় বিশ্বাসী।
তাকে কেউই ছুড়লে তৌসিফ যে পাটকেলের বর্ষণ ঘটাবে এটাও সকলের বুঝা উচিত ছিল। মিথ্যা এই মামলার সঠিক তথ্য আজই সব খোলাসা হয়েছে। এতক্ষণে হয়তো শিরোনাম দেখাচ্ছে, রাজনীতি তৌসিফ করত বহু আগে। বাবা চাচার জের ধরেই করা হয়েছিল। উচ্চপদস্থ হয়ে যথেষ্ট সম্মান কামিয়েছিল তৌসিফ। সকল দলবল পদবি তৌসিফ ছুঁড়ে ফেলেছিল বাবার এক বাক্যে। নিজের ব্যবসায় মনোযোগী হয়েছিল। আজকের এই ঠাটবাট তো এত বছরের ছোট্ট একটা পুরস্কার মাত্র। আজও হয়তো ফেরা হতো না, যদিও না 3 দিন আগে পৌঁছমন পাগল হয়ে ছুটল। শুধুমাত্র ওর জন্য কাজ দ্রুততার সাথে সেরেছে তৌসিফ। কঠোরভাবে বিধিনিষেধ জারি করতেই এত দ্রুত ফলাফল এলো। বুকের মাঝে আরেকটু গুটিয়ে গেল পৌষ। তৌফিক ওকে সহ নিজেকে ঢেকে নিল। ঠান্ডা পড়ছে। নভেম্বর মাসে রাত নামলেই ঠান্ডা নামে, কিন্তু আজ এখনই ভালো ঠান্ডা। চোখ বুজে কল্পনা করে তৌসিফ। বিস্তর এক বেলাভূমির মাঝে সে পৌষর পিছনে ছুটছে। খিলখিল করা হাসির শব্দে তৌসিফের ধ্যান ভটকায়। সে দেখে ছোট্ট একটা পরী তার কাছে আসছে। তৌসিফের কাছে আসার পূর্বেই সে ধপ করে পড়ে যায়। কেঁদে উঠে উচ্চ স্বরে। তৌসিফের হৃদকম্পন থামে। বৃষ্টি নামে প্রচুর বেগে। তৌসিফ দৌড়ে যায়, বাচ্চাটাকে বুকে তুলে আদর করে। ছোট্ট পরীটা তখন আদো বুলিতে ডাকে, বাবা। তৌসিফ হাসে। ঝলমলে এক হাসি। বাচ্চাটাকে চুমুতে সিক্ত করতেই সে হাসে। তৌসিফ দেখল পৌষ সমুদ্রের মাঝে যাচ্ছে। তার চোখ মুখ ভেজা। কেঁদে নাক লাল করেছে। হলুদ শাড়িতে লাল রঙের পার। তৌসিফ ডেকে উঠল, পৌষরাত, হানি যেও না। পৌষ পিছন ঘুরে অভিমানী কণ্ঠে বলে, আমাকে আপনি ভালোবাসেন না, এই যেও না। কথা শুনো ডুবে যাবে। রুগ্ন দেহের পৌষ তখন হাসে। আচমকা এক জোয়ার আসে। ভেসে যায় পৌষ। হলুদ শাড়ির আঁচল ভাসে পানিতে। তৌসিফ থম ধরে দাঁড়িয়ে থাকে। কোলের বাচ্চাটা তখন ডাকে, মাম্মা। তৌসিফ চমকায়, ফলস্বরূপ বাচ্চাটা মাটিতে পড়ে কাদায় মাখামাখি হয়ে গেল। তৌসিফ ওকে তুলতে নিলেই পৌষর কান্না। দরদর করে ঘামতে ঘামতে মুচড়ে উঠে তৌসিফ। হা করে শ্বাস টানে। গলা শুকিয়ে গেছে তার। বহু কষ্ট এক ঢোক গিলে ওর বুকের ভেতর পৌঁছকে দেখেও। হ্যাঁ, এই তো। তার ওই রুগ্ন দেহের মাঝে ভঙ্গুর চেহারা। তৌসিফ মানতে পারে না। একদমই না। আস্তে করে হাত বাড়িয়ে পানির গ্লাস নিল। এক পলকে সবটা গলায় ঢেলে আস্তে ধীরে উঠে গেল। প্রায় 3 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছে সে। পৌষ হয়তো আরো ঘুমাবে। তৌসিফ উঠে বাইরে গেল। বুয়ারা তখন কেউ নেই সেখানে। তৌসিফ গলা ছেড়ে ডাকতেই লাইন ধরে 3 জন বুয়া দৌড়ে এলো। মিনুও বাদ গেল না। নার্সটা দাঁড়িয়ে আছে এক কোনায়। তৌসিফ ধমকে জিজ্ঞেস করল, ওর এই অবস্থা কেন? কেউ উত্তর দিল না। তৌসিফ চোয়াল শক্ত করে বলল, আজ এই মুহূর্তে আমার বাড়ি ছাড়বি সব কটা। জানে মারব তোদের আমি। কুত্তার বাচ্চারা টাকা গিলাইনি তোদের। ওর খেয়াল রাখিস নি কেন? লাখ লাখ টাকা তোদের মুখের উপর মেরে গেলাম ফল কই? ওর চুল আছড়ে দিস নি কেন? ওকে খাওয়াস নি কেন? ওর মুখের এই অবস্থা কেন? নিজেরা গিলেছিস শুধু। বুয়ারা ভয় কাঁপছে কাঁপছে অবস্থা। তৌসিফ জানে টাকা দিয়ে সবটা হয় না, কিছুই হয় না। এত টাকা দিয়ে লোক রাখার পরও কতটা অনাদর, কতটা অবহেলা। তৌসিফের মন চাইল কারো খুন করতে। তার মস্তিষ্ক তখন দাপিয়ে বেড়াচ্ছে। এই পৌষকে দেখেই ওর নিজেকে খুন করতে মন চায়। হালকা হালকা শব্দ পেয়ে চোখ মেলে পৌষ। নিজেকে বিছানায় একা আবিষ্কার করেই ওর হৃৎপিণ্ড চিলিক দিয়ে উঠে। হুড়মুড়িয়ে উঠে বসে বিছানায়। তৌসিফ নেই, তাহলে কি স্বপ্ন দেখল ও? ওই লোক কোথায়? পৌষর মাথা এলোমেলো হলো, চিৎকার করে ডাকতে লাগলো, এই আপনি কোথায়? কোথায় আপনি? এখানে আসুন। কোথায় গেলেন? পৌষর কান্নায় ভেজা চিৎকারে দৌড়ে রুমে ঢুকে তৌসিফ। পৌষ ওকে দেখেই বিছানা থেকে নামতে নেয়, হুড়মুড় করে। হাত পা এলোমেলো হয়ে পড়তে নিলেই আগলে ধরল তৌসিফ। পৌষ ওর কোমর জড়িয়ে ধরে শক্ত হাতে। নাক টানে। ঘুমিয়ে উঠে অদ্ভুত স্বরে। তৌসিফ ওর মাথা চেপে ধরে। খুবই হালকা স্বরে আদর মেখে শুধু বলে, আমি আছি। কই কই ছিলেন আপনি? আমি খুঁজেছি। একটু বাইরে। কেন কেন? বিছানায় কেন ছিলেন না? আপনি কেন চলে যান? হানি, প্লিজ। কোন প্লিজ না, তুই আমাকে ছেড়ে দে। আমি থাকবো না এখানে। ছাড়াছাড়ি হবে। আজকেই হবে। আমাকে মেরে ফেলতে চায়। সবাই মারতে চায়।
আপনার ফাঁসি হবে, আমি দেখেছি জেলে নিবে আপনাকে। বাকিটা বলার আগেই পৌঁছ টলে গেল। তৌসিফ হতবাক, বিমূর্ত হয়ে রইল। আচ্ছা, একটা মানুষ 8 দিনের ব্যবধানে কতটা শোকাহত হয়? ঠিক কতটা শোকাহত হলে সে এমন পাগলামি করে? তৌসিফ বুঝে উঠতে পারে না, তার ভাষা ফুরিয়ে আসে। সে কথা বলার খেই হারায়। পৌঁছকে নিজের সাথে জড়িয়ে ধরে এই প্রথম তৌসিফ কাঁদল। কাঁদল ভালোবাসার শোকে, প্রেমের দুরস্ত অবস্থা দেখে। তার 2 চোখ দিয়ে গুনে গুনে 4-5 ফোঁটা পানি পড়ল, যা ছিল রাগের বশে আসা। তৌসিফ ধ্বংস করতে চাইল ওর ভালোবাসার মানুষটাকে, কষ্ট দেয়া প্রতিটা মানুষকে। ভাই এসেছে শোনা মাত্র তাইফা ছুটে এসেছে। সে দেশে ছিল না, ল্যান্ড করেই এখানে ছুটে এসেছে। তৌসিফ তখন পৌঁছর মাথায় পানি দিচ্ছে। হঠাৎই জ্বর উঠেছে। পৌঁছ চোখ মেলে বলল, কটা বাজে? 12টা। দুপুর? না রাত। আমি উঠব কেন? শুয়ে থাকো পৌঁছরাত। উহু। তোয়ালে দিয়ে ওর চুল পেঁচিয়ে দিল তৌসিফ। উঠে বসতেই তৌসিফ কপালে হাত দিয়ে দেখল হালকা উষ্ণ এখনো। তৌসিফ ওকে ধরে বলল, মেডিসিন নিতে হবে ততা পাখি। আসছি একটু। কি কাজ? রাত হলো। খাবেন না আপনি? ঝটপট হাতে ডিমের কোরমা করে দিব, ঝাল দিয়ে একদম, আর শুধু ডালকুন বায়না না আর। আমার মাথা ঘুরছে। একদমই না পৌঁছরাত। 2 দম তাহলে আমি কতদিন আপনাকে রান্না করে খাইয়াই না, আমার বুকটা খা খা করছিল। এই ধরুন তো, ছাই উঠতে পারছি না। তৌসিফ ধরে তুলল। বুয়াকে ডিম সিদ্ধ দিতে বলে পিঁয়াজ মরিচ কাটতে বলল পৌষ। ভয় ভয় বুয়ারা তাই করল। তৌসিফ তাদের তাড়িয়েছে। এখনো যায়নি তারা। নার্স বেচারি ভয়ঙ্কর ফ্যাসাদে পড়েছে। যাবে না থাকবে বুঝতে পারছে না সে। পৌষকে রান্না করছে আর তৌসিফ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য বিরল। সুঠাম দেহটায় মাথা এলিয়ে হেলান দিয়ে খুন্তি নাড়াচ্ছে পৌষরাত। তাইফা ঢুকেই ডেকে উঠল, তুসু। তৌসিফ তাকালো। এই তো তাকে স্বার্থহীনা ভালোবাসার আরেক মানুষ। তাইফা ভাইকে জড়িয়ে ধরে। পৌঁছর মাথায় হাত দিয়ে রাগী কণ্ঠে বলে, কত কল দিলাম তোকে এই পৌঁছ, শোনা তোর কি হয়েছে? পৌঁছকে দেখে চোখমকানোরই কথা। তার হাল তোই অমন। তৌসিফ চোখের ইশারায় বনকে থামালো। খেতে বসে পৌঁছি জিজ্ঞেস করল, আপনাকে মেরেছে? না তো। মিথ্যা বলে আপা। ওনার শরীর ভরা দাগ। মিথ্যা বলবো আমি? কার এত বড় হাত? তাহলে ওগুলো কি চুম্মাইছে আপনাকে? ছি পৌষরাত। কেমন ভাষায় সব। গাড়ির কাচের সাথে আঁচও লেগেছে। তাইফা অবাক হলো। বলল, কি বলিস? জেল থেকে গাড়িতে তুলা মাত্রই নীরব সড়কে এসে পুলিশ গাড়ি থামায়, ওখানে আমার লোক ছিল। ওরা কাঁচ ভেঙে বের করলো আমাকে। তখনই আঁচড় লেগেছে। পায়েরটা পেয়েছি 4 দিন আগে। পৌঁছ অবাক হলো। তৌসিফ নিজেই বলল, পুলিশ তো এমনিতেই ছাড়ত না, তাই সাজানো নাটক তারাই করল। এখন প্রমাণিত হয়েছে, তাই ঝামেলা নেই। পৌঁছর পেট মুচড়ে উঠে, খেতে পারে না আর। তাইফা এখানেই রইল আজ। পৌঁছ মুখে খাবার তুলতে না পারায় স্যালাইন দেয়া হলো। তৌসিফ ওর মাথায় হাত বুলালো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আজ আরাম করে নাও। কাল থেকে ডিউটি শুরু তোমার হানি, অনেক জ্বালাচ্ছ আজকাল। কথায় আমায় আদর করবে তা না, তুমি আমার সেবা খাচ্ছ। বাইরে আলো ফুটেছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাখির কলকাকলি। তৌসিফ উপুর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ফজর পড়ে পৌঁছর স্যালাইন খুলে ঘুমালো ও। মাথাটা ভো ভো করছিল যেন। ক্যানল খুলতে গিয়ে এই ভোরে ভালোই হ্যাসেল হলো। পৌঁছ খুলতে দিবে না। ব্যথায় হাত ফুলে উঠেছে। নার্স ভয় পাইপ ধরার আগেই পৌঁছ চিৎকার করে উঠে। এদিকে তৌসিফ চোখ গরম করে বউ ধরে আছে। তাইফাও ছুটে এসেছে। ঘন্টা 3 আগে কি এক ঘটনাই না ঘটে গেল। কত কষ্টে ঘুমালো পৌঁছ, অতঃপর বিদায় নিল তাইফা। তৌসিফ তখন থেকেই দরজা লোক করে নাক ডেকে ঘুমাচ্ছে। পৌঁছকে যে বুকে নিবে সেই সুযোগটা ছিল না। হাত ফুলে তার ব্যাং হয়ে আছে। তৌসিফ হতাশ। বড়ই হতাশ। দুধের স্বাদ সে ঘোলেও মিটাতে পারছে না। কলিযুগ চলমান বোধ হয়। দরজায় অতি ক্ষীণ শব্দ হচ্ছে। যেই নক করছে সে খুব ভয়ই করছে কাজটা। পৌঁছ সজাগ হলো। চোখ দুটো যেন কাঁঠাল গাছের আঠা দিয়ে লেগে আছে। খোলা বড় দায়। পৌঁছ টেনে খুলল, উঠে বসে ক্লান্ত অনুভব করল। জামাটা কাঁধের উপর টেনে গায়ে ওড়না দিতে গিয়ে দেখল ওরা তৌসিফের মুখের উপর। বউয়ের ঘ্রাণ নিতে বেচারা এই পায়তারা গ্রহণ করেছিল।
পৌঁছতা গায়ে দিয়ে উঠে গেল, দরজা খুলতেই দেখা মিলল নার্সটির। সে পৌঁছকে দেখে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। পৌঁছ না বুঝে প্রশ্ন করল, কিছু খুঁজছেন? নার্সটি চমকালো, উত্তরে বলল, মানে আপনার খালি পেটে ঔষধ ছিল ম্যাম। ও, ছোট্ট উত্তর দিল পৌঁছ, অতঃপর বলল, মুখ ধুয়ে আসছি। যান স্যার। তাকে শেষ করতে না দিয়ে পৌঁছ বলল, উনি ঘুমাচ্ছেন। যান আপনি। না মানে ম্যাম। আজব তো। বললাম না ঘুমাচ্ছেন। তার সাথে কিসের কাজ আপনার? যান আপনি। আচমকা পৌঁছ ধমকে উঠতেই নার্স তড়িঘড়ি করে চলে গেল। জামাই নিয়ে পৌঁছ বড় সেন্সিটিভ। এতটা সেন্সিটিভ সে কিছু নিয়ে না। জামাই তার কলিজার টুকরো। কলিজার ভিতর আদর যত্নে তাকে পুষে রাখে পৌঁছ। তার বিয়োগ শোকে আজও পৌঁছ সূচের খোঁচা খাচ্ছে। এদিকে যদি ঘরের ভিতর ছুকছুক করা মেয়ে মানুষ থাকে তাহলে কি সহ্য হয়? মুখ হাত ধুয়ে পৌঁছ বেরিয়ে গেল। যাওয়ার আগে ফর্সা সেই পুরুষ কপালে ঠোঁট ছোঁয়াতেও ভুলে নিও। আজ নিজ হাতে নাস্তা বানাবে পৌঁছ। তার জামাই উঠে নিশ্চিত খুশি হবে। এর অবশ্য একটা কারণ আছে। হিমু ভাইয়ের ছেলে হয়েছে। শ্রেয়ার শরীর অসুস্থ, তাকে দেখতে যাবে পৌঁছ। একটু থাকার বায়নাও করবে। আগেই জামাইকে আদর যত্ন করলে এতে সুবিধা হয়। না করতে সে বার দুই ভাববে। কাক ডাকা ভরে উঠেছে সোহা। রুটিগুলো ভাজতে আজ দেরি হয়েছে তার। মেহেদি বেরিয়ে যাবে। তাকে না খাইয়ে পাঠালে সোহারই খারাপ লাগবে। গতকাল না খেয়েই ছুটেছে মানুষটা। সোহার খারাপ লেগেছে। সেই খারাপ লাগাটা বেড়েছে যখন শাশুড়িও নারাজ হয়, কথা বলেনি। 10-15 দিনের সংসার। সোহা সামাল দিয়ে উঠতে পারছে না। হোঁচট খাচ্ছে বারবার। কথায় কি করবে বুঝে উঠতে পারছে না। আচ্ছা, গতকাল দেরিটা কার জন্য হলো? মেহেদি যদি সকাল সকাল পাগলামি না করতো তাহলে তো দেরিটা হতো না। এই কথা সোহার মন চাইল শাশুড়ির মুখের উপর বলে দিতে, কিন্তু আফসোস শুধুমাত্র মেহেদির কথা ভেবে সেই কথাটা বলেনি। মানুষরা বাসর রাতেই তাকে বলেছে মা বাবার সাথে যাতে সোহা ভালো আচরণ করে। এর বাইরে সহ্য করবে না মেহেদি। সোহার চোখ ভিজে উঠে। আলু ভাজিটা প্লেটে বেড়ে দৌড়ে ছুটে আসে টেবিলে। 4 জন বসার মতো ছোট্ট একটা কাঠের টেবিল। সোহা 4টা রুটি রেখেই দৌড়ে গেল মেহেদিকে ডাকতে। মেহেদি তখন তাড়াহুড়ো করে টাই বাঁধছে। সোহা এগিয়ে এসে ব্যাগ গুছিয়ে দিল। মেহেদি টেনে ওর কপালে চুমু দিয়ে বলল, আজ তাড়াতাড়ি ফিরব। শুনো, নীল শাড়িটা যে দিলাম না পরশু ওটা পরবে। চুল যেন ছেড়ে রেখো না। আজ বোনাস পাবো। সেটা দিয়ে শুধু ঘুরবো আমরা। তোমায় নিয়ে আজ প্রেম প্রেম খেলা খেলবো। সারারাত রাস্তায় হাঁটবো। তোমায় আজ অনেক ভালোবাসবো। সোহার ক্লান্তি হারিয়ে গেল। চোখ দুটো খুশিতে ছলছল করে উঠল। এই সংসারটায় টাকার সংকট হলেও মেহেদি থেকে ভালোবাসার সংকট এখনো দেখিনি সোহা। মেহেদি চলে গেল দ্রুত পায়ে। সোহা ক্ষুদ্রশ্বাস ফেলে রান্নাঘরে গেল। ঝটপট হাতে নাস্তা বানিয়ে টেবিলে রাখতেই ওর শ্বশুর এলো। মাত্রই হেঁটে এসেছেন উনি। রোজ সকালেই যান। ডায়াবেটিসের সমস্যা। লোকটা ভালো। সোহাকে আদর করে। মা বলে ডাকে। সোহা অবশ্য বাবার ভালোবাসা পায়নি কখনো। পানিটা টেবিলে রাখতে রাখতে সোহা বলল, বাবা চা দিব এখন? না মা, আলু ভাজিই খাবো আগে। সোহা ক্ষুদ্রশ্বাস ফেলে বলার চেষ্টা করল, আপনি আলু খেয়েছেন শুনলে। বাকিটা বলার আগেই ওর শাশুড়ি এগিয়ে এলো। বসতে বসতে গম্ভীর কণ্ঠে বলল, খেতে চাইছে খাক। ডায়াবেটিস বারুক একবার। শ্বশুর বউয়ের কথা শুনল না। মুখে রুটি পুড়তে পুড়তে সোহাকেও বসতে বলল। সোহা শাশুড়িকে রুটি দিয়ে নিজে গিয়ে চা এনে অতঃপর বসল। শাশুড়ির মুখ গম্ভীর। তার ভাবসাব বুঝে না সোহা। তাইফা বাইরে এসেই জোরে এক ধমক লাগালো পৌঁছকে। আচমকা ধমকে যেন পৌঁছর বুকটা এখনো লাগাচ্ছে। এরা ভাইবোনগুলো এমন কেন পৌঁছ বুঝে না। ধমকে অবশ্য ভয় পেয়েছে। তাইফাকে দেখে এই মুহূর্তে তার ভালোই ভয় লাগছে। শাশুড়ি ছাড়া সংসার পৌঁছর নোনাজ তো আগেই। না জানি পৌঁছ তোর কপাল পুড়ল। জামাইকে ভুলিয়ে ভালিয়ে সিংহ থেকে বিড়াল বানালেও নোনাজ পোষ মানাবে কিভাবে? পৌঁছর জানা নেই। ওর মনে হচ্ছে তাইফা এসেই ওর চুল টেনে ধরবে। পিঠে 4-5টা পড়তেও পারে। তাইফা এসেই পৌঁছর হাত ধরে বের করল রান্নাঘর থেকে। রাগী কণ্ঠে ধমকালো, কি করছিলি ওখানে? এই তো লজ্জা নেই। রাতভর কাতরেছিস জ্বরে। উঠেই আবার এখানে এসেছিস।
পৌষ মাথা নিচু করে রাখল। তাইফা বুঝল হয়তো ধমকটা বেশিই জোরে ছিল। আস্তে করে পৌঁছর হাত ধরে সোফায় বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, সোনা, তুই অসুস্থ। এসব করতে কেন এসেছিস? বুয়া আছে তো। উনি আমার রান্না পছন্দ করে আপা। উনি তোর রান্না থেকে বেশি তোকে পছন্দ করে পাগল। তোকে অসুস্থ দেখে ও নিজেই ভেঙে গিয়েছে। শক্ত মনের ভাইটা আমার একদম বিক্ষিপ্ত হয়ে আছে। ওর সাথে সাথে থাক, ভালো লাগবে দুজনেরই। তার মন ভালো করতেই তো রান্না করছিলাম। মিনমিন করে কথাটা বলে পৌষ। সেই মুহূর্তেই ডাক এলো তৌসিফের। পৌষ ঝট করে উঠল। অনুমতি নেয়ার ভঙ্গিতে বলল, আপা, যাই। যা। তাইফা হেসে ফেলল। দুই জামাইবই পাগল। একটা কঠিন শিলাকে পৌষ কিভাবে এতটা নরম বানালো তা ঠিক ঠাউর করতে পারে না তাইফা। সে মন থেকে দোয়া করে তার এই ভাইটা সুখী হোক। পৌষ দেখল বিছানায় শুয়ে শুয়েই তৌসিফ ডাকাডাকি করছে। কপাল কুঁচকে পৌষ জিজ্ঞেস করল, কেন ডাকলেন? তৌসিফ উল্টো ছিল। সে সোজা হয়ে শুয়ে বলল, কাছে এসো। একদমই না। উঠুন। তুমি বাইরে কি করছো? ট্যাডাং ট্যাডাং করে নাচছিলাম। আপনিও আসুন, একসাথে নাচি। বলেই হাসতে হাসতে বিছানায় বসে পৌষ। তৌসিফ ওর হাত ধরে কাছাকাছি আনে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমার ঘুম হারাম করে তুমি ভালোই আনন্দে আছো। কই, দেখতে পাচ্ছি। কানা আপনি। তাই নাকি? হু। তৌসিফ আরেকটু দূরত্ব ঘোচাতেই পৌষ মুখ সরালো। পিত করে বলল, খাচ্চর ব্যাটা। নো ব্রাশ, নো উম্মা। ইয়েস উম্মা। ইয়েস ব্রাশ। ফাস্ট উম্মা। লাভ অবশ্য হলো না। পৌষ উঠে দাঁড়ালো। রুমের পর্দাগুলো মেলে দিয়ে বলল, শুনুন না। বলুন না হানি। আজ না। আজ কি? বাইরে যাব। কারণ হিমু ভাইয়ের ছেলে হলো তো। ভাবি অসুস্থ। আমি দেখতে যাব। একা যাওয়া নিষেধ। একা কেন যাব আমি? জামাই নিয়ে যাব। আপনিও চলুন। সমস্যা আছে একটা। পৌষ তত্তারা চোখে তাকিয়ে বলল, এখানে আবার কিসের সমস্যা? ও বাড়ি ঢুকলেই তুমি বেরুতে চাও না। খুবই বিরক্ত লাগে। পৌষ বিড়াল পায়ে এগিয়ে এলো। পেশি বহুল বাগুতে মাথাটা এলিয়ে পৌষ বলল, প্লিজ যাব। সত্যি বলছি, বায়না করব না। তৌসিফ ওর মাথায় হাত রাখে। অসন্তোষ গলায় বলে, এই চুলগুলো আমার ভীষণ পছন্দের। তুমি জানো, আমার অনুপস্থিতিতে তাদের যত্ন নিলে না। ভালো লাগে না। তৌসিফ উঠে গিয়ে তেলের বোতল নিল। বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পরই ফিরল গরম তেলের বাটি নিয়ে। পৌষকে অবাক করে দিয়ে ওর চুলে তেল লাগালো তৌসিফ। নিজ হাতে অতি যত্ন সহকারে কাজটা করে তৌসিফ। আগা থেকে আছড়ে দেয় আলতো হাতে। একটা চুল উঠলেও যেন তার কলিজায় লাগে। তাইফা দরজায় নক করতেই তৌসিফ বলে উঠল, আপা, গুড মর্নিং। ভেতরে এসো না। তাইফা রুমে ঢুকল। আগে এই রুমটায় ঢুকার অনুমতি থাকতো না। পিয়াসী পছন্দ করতো না একদমই। তাইফা দেখল পৌষ ঠোঁট উল্টে আছে। তাইফা বসতে বসতে প্রশ্ন করল, কি হয়েছে? মুখটা চোখা কেন? তেল ভালো লাগে না আপা। পৌষ উত্তর দিল। তৌসিফ চপচপা করে তেল দিয়ে বলল, চুলগুলো আঠা আঠা হয়ে জট পাকিয়ে আছে। তাতে কি? সাধু বাবা হয়ে যেতাম আমি। মাথায় একটা চাটি পড়তেই পৌষ চুপ রইল। তাইফা মনে মনে হাসল। তৌসিফ বউয়ের দুষ্টামিতে এতটা শান্ত থাকে। মানা যায় এসব। তৌসিফ উঠে বাথরুমে যেতে যেতে বলল, দুপুরে শ্যাম্পু করে দিব। একটু সুস্থ হও। স্যালন যাওয়া দরকার আমার সাথে তোমারও। পৌষ মুখ ভেঙালো। ওসব স্যালন ফ্যালন তার সাথে যায় না। এসব মূলত পৌষ ততটা কোনোদিনই পছন্দ করেনি। তাই তো উল্টো এক ব্যাপার ঘটল। তার কপালে জামাই জুটল একদম টিপটপ ধরনের। তাইফা উঠতে উঠতে বলল, বাইরে বসছি। আয় দুজন। বসুন না আপা। আড্ডা দিব তো। সারাদিন আছে। পৌষ মাথা নাড়ে। তৌসিফ সবেই উদাম গায়ে বের হলো অমনি দেখা গেল দরজায় হাজির নার্স। পৌষর নজর পড়তে দেরি, কিন্তু হামলে তৌসিফের উপর পড়তে দেরি হলো না। নিজের ফিনফিনে শরীরটা দিয়ে সুঠাম দেহের তৌসিফকে ঢাকতে ঢাকতে বলল, কি চাই? বেশ খ্যাকিয়েই বলেছে পৌষ। নার্সটি লজ্জায় লাল হওয়ার ভান ধরেছে। পৌষর গা পিত্তি জ্বলে উঠে। চোখ মুখ খিচে বলে উঠে, বেহা নীলাজ ফুটা চোখে নার্স। কি চাই? যান এখান থেকে। বাড়ির বাইরে যাবেন একদম। আমার জামাইয়ের দিকে নজর দিবেন না। লজ্জা লাগে না? নার্সটি হতভম্ব হয়ে তাকিয়ে রইল।
মাথা নামিয়ে নিতেই পৌষ পুনরায় বলে উঠল, যান। তৌসিফ পেছনে থেকে মুখ চেপে ধরে। গম্ভীর কণ্ঠে নার্সকে বলে, বাইরে অপেক্ষা করুন, আসছি আমি। নার্স যেতেই পৌষর মুখ ছাড়েও। পৌষ রাগে ফুঁচতে ফুঁচতে বলল, এটাকে বিদায় করুন, আমি সুস্থ। শালি, কত বড় কলিজা আমার জামাইকে নজর দেয়। আজ তো বৃহস্পতিবার, আসুন তো শুকনো মরিচ পুড়ে দেই। নজর লাগলো বলে তৌসিফের ঠোঁট চওড়া হলো। এক হাতে পৌষকে বুকে টেনে হাসতে হাসতে বলে উঠল, অহ আমার তোতা পাখি, তুমি কত কথা বলো। তৌসিফের হাসির দাপটে চোখে পানি চলে এলো। পৌষ বুকে মুখ গুজে মিনমিন করে বলল, ওকে তাড়িয়ে দিন। বদ নজরে দেখে আপনাকে আমার সহ্য হয় না। আচ্ছা, সত্যি তো? সত্যি। বিকেল নাগাদ বিছানায় গা এলিয়ে দিল সোহা। শাড়িটা বের করেছে, একটু পরি তৈরি হবেও। চোখ বুজে কল্পনা করেও। ভাবছে হেহেদিকে আজ আবদার ধরে জানাবে মিনুর কথা। ছোট্ট মিনু তার হৃদয়ের অনেকটা জুড়ে। কতটুকুই বা খায়ও। এখানে থাকবে ওর আপার কাছে। পেলেপুষে বড় করল সোহা। উঠে শাড়িটা হাতে নিতেই চিৎকার শোনা গেল। দৌড়ে এসে সোহা হা হয়ে গেল। বাথরুমে পা পিছলে শাশুড়ি পড়ে আছে, সোহা বাড়িতে এখন একা। টেনে তুলতেই হাউমাউ করে কেঁদে উঠলেন উনি। সোহা কোনোমতে তাকে নিয়ে ছুটল পাশের ক্লিনিকে। খবর পেয়ে দৌড়ে মেহেদি আর ওর বাবা এলো। ভালোই চোট পেয়েছেন উনি। হাতে মেহেদির বোনাসের টাকা, মায়ের ঔষধ আর ভিজিটে সবটা চলে গেল। সবটা অবশ্য না, 1000 টাকা আছে এখনো। মধ্যবিত্তদের এমন হুটহাট খরচ এলে খেই হারাতেই হয়। তারা মানিয়ে চলা জানে, ছোট থেকে শিখে এসেছে। সোহা মেহেদির দিকেই তাকিয়ে রইল। আজ না ঘুরতে যাওয়ার কথা, তাদের প্রেম করার কথা। আচ্ছা, সোহা কি স্বার্থপর হচ্ছে নাকি তার চাওয়াটা ভুল? বহু যুদ্ধের পর শেষক্ষণে জয়ী হলো পৌষ। তৌসিফ বলেছে ওরা যাবে হেমন্তর বাবু দেখতে। পৌষ খুশি হলেও ততটা হতে পারল না, কারণ মন থেকে বলেনি তৌসিফ। তার চোখ মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে না পারতিতে রাজি হয়েছে। পৌষ যে বুঝে না তা কিন্তু না। পৌষ বুঝে কিন্তু প্রকাশ করতে চায় না। তৌসিফের অনুপস্থিতিতে চাচারা ততটা এগিয়ে আসেনি, যদিও তাদের এগিয়ে আসায় কোন ফল হতো না। বড় চাচা ফোন দিয়েছিলেন পৌষকে, সেখানে যেতেও বলেছিলেন। ছোট চাচা 2বার ফোন করেছিল। ভাইবোন গুলো ছোট ছোট, তারা আদৌ কতটা জানে পৌষ জানে না। ওদিকে শ্রেয়ার অবস্থা ছিল ভয়ঙ্কর খারাপ। হেমু ভাই যে এসেছিল তাই তো বেশি। এই তো একটু আগেও ফোন দিল হেমু ভাই। কিছুটা রাগ তারা। ইনি, মিনি আর পিহা জানে না। তারা বায়না ধরে এখানে আসার, কিন্তু বড়রা আসতে দেয় না। এটার কারণ আছে। এ বাড়ির মানুষজনের মুখ ছুটা। কখন কে কে বলে ফেলে বলা মুশকিল। তৌসিফকে তারা ভয় পেলেও একা পেলে তাদের কথার ঝুলি খুলে বসে যেন। জ্যৈষ্ঠ আর চৈত্র প্রায়ই ফোন করে যেতে বলে, কিন্তু পৌঁছ তো পারে না। পৌঁছ ছোট থেকে চাচা চাচিদের এই রূপ ব্যবহারই দেখে আসছে। এখানে কাউকে সে দোষ দেয় না। তার কপালে নেই সেই আদর। মা নেই, বাবা নেই, তাকে এতটা বছর পেলেছে, এটাই বা কম কিসের। পৌঁছর অবশ্য এখন আর আফসোস নেই। তৌসিফ তাকে সবটা দিয়েছে। এত আদর পৌঁছ ইহকালে পাবে তা কোনোদিনই ভাবেনি। তৌসিফ চাচাদের গা ছাড়া ভাব দেখেই ও বাড়িমুখী হতে চায় না, কিন্তু পৌঁছ তো মনকে মানাতে পারে না। তার মন কিছুতেই মানে না। বেহা মনটা শুধু ছুটতে চায় ওই বাড়ি। তার আপন নিরে। দরজার বাইরে দাঁড়িয়ে তাইফা হাতে গরম গরম কিছু তৈরি করে এনেছে। পৌঁছ হাসি মুখে বলল, আপা ভেতরে আসুন না। বারান্দায় কি তোর ঠান্ডা কত। তুসু দেখলে ধমক খাবি। পৌঁছ চাপা হাসল। তুসু নামটা তার দারুণ লেগেছে। ভেবেছে মাঝে মধ্যে তুসু ভাই বলে ডাকবে। মামাতো ভাই ডাকলে তার সে কি রাগ। তুসু ভাই ডাক শুনলে এবার পৌঁছকে কাঁচা না চিবুলেই হলো। তাইফা এগিয়ে এলো। পৌঁছ তাইফাকে বসার জায়গা দিয়ে বলল, কি এনেছেন আপা? তোর জামাই ফোন দিল। কঠিন ভাবে বলল তার বউকে গরম কিছু খাওয়াতে। পৌঁছর চোখ দুটো আকারে বড় হলো। লোকটা এত কেন পাগল? তার পাগলামির শেষটা কোথায়? মিনু হাতে করে কাপড় এনে পৌঁছর বিছানায় রেখে জিজ্ঞেস করল, ছোট ভাবি এগুলো কি আলমারিতে রাখবো? তাইফা হ্যাঁ বলার আগেই পৌঁছ না করে দিল। তার পছন্দ না কেউ তৌসিফের কাপড় ধুরুক। আলমারিতে প্রয়োজনীয় কত কাপড় থাকে। পৌঁছ একদমই চায় না কেউ ধরুক সেগুলো।
মিনু চলে যেতেই পৌঁছ তায়েফা রানা স্যুপের বাটিটা নিজের কাছে নিল। তায়েফা নজর দিল পৌঁছর দিকে। অসুস্থ চেহারাটা ভাঙা ভাঙা, এজন্য সে কি রাগ তৌসিফের। তায়েফা দোয়া করে তার ভাই ভালো থাকুক, সুখী হোক। গলা হালকা করে তায়েফা বলল, শরীর এখন কেমন পৌঁছ? আলহামদুলিল্লাহ আপা, ভালো তো। আজ বেরুচ্ছিস? হ্যাঁ, বাড়ি যাব। থাকবি? উনি তো যেতেই দেন না, সেখানে থাকবো কিভাবে? পৌঁছর মনটা খারাপ হয়। তায়েফা ওর হাত ধরে বলে, তুই জানিস ও তোকে কতটা চায়? জানি তো আপা, আমিও তাকে চাই খুব করে। তায়েফার ভালো লাগে। মেয়েটা অনুভূতি চাপিয়ে রাখে না, সব বলে দেয়। মনের মধ্যে কোন প্যাচগোছ নেই। তায়েফা বলল, শুরুর দিকে তোকে বলেছিলাম বাচ্চার কথা। জানি তখন তুই রেগেছিস আমার উপর। ভেবেছিস কেন এতটা পার্সোনাল কথা আমি বললাম। দেখ পৌষ, আমি তো আজ থাকবো কাল চলে যাব। তুই তো আজীবন থাকবি সোনা। তৌসিফটার বয়স হয়েছে বাবা হওয়ার। তার কি শখ হয় না বল? ও তোর কাছে সরাসরি চাইছে নাকি চাইবে না তা আমি জানি না, কিন্তু আমি চাই তুই ওকে বুঝার চেষ্টা কর। তোকে পাগলের মতো ভালোবাসে। নিজেদের মধ্যে ঝামেলা থাকলে মিটিয়ে ফেল। বাচ্চা কাচ্চা নিয়ে ফেল এখনই। এখন যদি তোকে ও বুকে করে রাখে তাহলে তখন রাখবে মাথায় করে। তোর পড়াশোনায়ও ক্ষতি হতে দিবে না। তুই কি বুঝতে পারছিস? এখন কত কত সমস্যা মানুষের। এখনই উচিত সময়। পৌষ মাথা নিচু করে সবটা শুনল। বাচ্চা তো তৌসিফ চেয়েছে অনেক আগেই। সে জাহির করেছে সে ভালোবাসে বাচ্চা কাচ্চা, কিন্তু কি করবে যদি বাবু না হয়? পৌষ কোথা থেকে আনবে বাবু? চোখ দুটো ছলছল করে উঠে ওর। বুকটা কামড়ে উঠে। তাহলে কি পৌষরি কোন সমস্যা আছে? কলিজাটা যেন মোচড় দিল। মাথা তুলে তাকাতেই তাইফা চমকালো। বলে উঠল, এই কি হয়েছে? কেন কাঁদছিস? কষ্ট পেলি শোনা? আমি তো। আবা। হ্যাঁ বল। আমার মনে হয় সমস্যা আছে। মানে? কিসের সমস্যা? বাবুর সমস্যা। এতদিন হয়ে গেল এখনো কেন কিছু হলো না? বলতে বলতে ঝরঝরে কেঁদে উঠল পৌষ। তাইফা মাথায় হাত দিলেন। বোঝানোর ভঙ্গিতে বললেন, আরে পাগল, আগে তো চেক করতে হবে। উনি একবার করেছিল আপা। কিছুই হয়নি। আমার মন বলছে আমার সমস্যা আছে। উনি যদি আমাকে ছেড়ে দেন, থাপ্পড় খাবি পাগল কোথাকার। আচ্ছা থামো তো আগে। আমি দেখি একটা গাইনোকজিস্টের সাথে কথা বলি। তোকে নিয়ে দেখিয়ে আনবো। ওনাকে বলবো না। না, দরকার নেই। আমি তো দেখি। পৌষর মন অশান্ত। কি হলো এটা? তার মাথায় কেন আগে এলো না? বুকটা ভয় টিপটিপ করছে। তোমার মনটা ভার দেখাচ্ছে। কই না তো। বলতে বলতে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলল সোহা। মেহেদি সেদিকে তাকিয়ে বলল, মন খারাপ? না। মিথ্যা বলো না সোহা। সত্যি বলছি। তাহলে চোখের দিকে তাকিয়ে বলো। দেখুন। দেখাও। আমি বলছি রাগ করে নেই আমি। মেহেদি ওকে টেনে কাছে নিল। গাল দুটো হাত দিয়ে ধরে বলল, অনাকাঙ্ক্ষিত ছিল ঘটনাটা, আম্মা কতটা ব্যথা পেল। সোহা চুপ রইল। মেহেদি ওর হাতটা নিজের বুকে জড়িয়ে বলল, আমরা আরেকদিন যাব। তার প্রয়োজন নেই। টাকা জমানো উচিত। তুমি এখনো রেগে? সোহা ঝট করে উঠে গেল। কিছুটা তেজি গলায় বলল, কেন মনে হচ্ছে রেগে আছি আমি? কখন বলেছি রেগে আছি আমি? কেন বারবার একই কথা বলছেন বলুন? দোষী করছেন আমাকে? দোষী করছি মানে? কি বলছো? ঠিক বলছি। আপনার মা ভাবছে আমি ইচ্ছে করে ফেলেছি তাকে। ওই বাথরুমে একবারও যাইনি আমি। উনি তবুও বারবার বলছেন আমিই নাকি করেছি কাজটা। বাংলা ছবির কাহিনী শুরু করেছেন সবাই। মেহেদি চমকে তাকালো। অবক স্বরে বলল, মা বলেছে? একবার না বারবার বলছেন। যে বাড়িতে আসছে তাকেই বলছেন। বিয়ের কয়দিন হলো আপনার মা আমাকে পছন্দই করতে পারছেন না। কি সমস্যা তার? সোহা। আস্তে। সোহার আগে ফুঁচতে লাগলো। মেহেদি উঠে দাঁড়িয়ে ওর হাত ধরতে নিলেই ঝটকা মারে সোহা। মেহেদি রাগী কণ্ঠে বলে, কথা বলছি। দূর থেকেই বলুন। আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যই আমি। ছুবেন না। ও তাই নাকি? আমার ছোঁয়া থেকে এত তাড়াতাড়ি মন উঠে গেল। সোহা আচমকা থমকে গেল। শুধু জিজ্ঞেস করল, কি বললেন? কেন ভুল বললাম? কার সাথে খারাপই দেখেছেন আমার? পুরো এলাকায় গুঞ্জন হতো তোমার। জেনে শুনে বিয়ে করেছেন।
ও 1 মিনিট, এজন্যই আপনার মা আমাকে পছন্দ করে না, আগে বললেই হতো। কষ্ট করে কেন বিয়ে করলেন? দয়া কেন দেখালেন? মেহেদী সোহার চোয়ালটা চেপে ধরে, চিবিয়ে বলে, মন চেয়েছে তাই। ছাড়ুন আমাকে। মেহেদী, মেহেদী। মায়ের ডাক কানে আসতেই মেহেদী থমকে গেল। কি করছিল মাত্রই? কিই বা বলে ফেলল? এসব তো মনের কথা না তার, তাহলে মুখে কেন এলো? ওপাশ থেকে আবারও শোনা যাচ্ছে বাবার গলা। চিল্লাপাল্লা কিসের মেহেদী? মেহেদী সোহার চোয়াল ছেড়ে দিতেই সোহা দূরে সরল। শ্বাস টানল অবিরত। মেহেদীর বুকটা জ্বলে উঠে। ও তাড়াতাড়ি করে চলে গেল ওখান থেকে। সোহা ধপ করে বসে পড়ে। তার সুখ নেই, থাকবেও না। অন্যের খারাপ চাওয়া এবং খারাপ করা মানুষদের সাথে ভালো হয় না। পৌঁছকে নানান ভাবে জ্বালিয়েছে সোহা। তার সংসার জীবনে নানান ঝামেলা করার চেষ্টা করেছে। তার কুফল এখন সোহার কপালে এলো বলে মেহেদী আজ বলেই ফেলেছে। এলাকার সবাই গুঞ্জন তুলে, কিন্তু এই ঘটনার সত্যতা কারো জানা নেই। কেউ জানে না। তৌসিফ তাকে দয়াবাদে কিছুই করেনি, না কখনো করবে। তুমি কিছু লুকাচুরি করছো হানি? গায়ে টি শার্ট জোড়াতে গিয়ে কথাটা জিজ্ঞেস করে তৌসিফ। হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল পৌঁছ। পেছনে থেকে তৌসিফের টি শার্ট টেনে নামিয়ে দিয়ে নিজেকে সামলে পাল্টা প্রশ্ন করে, আমাকে চোর মনে হয় আপনার? হওয়ার কি আছে? চুন্নিই তো তুমি। 2 কদম পেছনে সরে পৌঁছ অবাক স্বরে বলে, আপনার সংসার থেকে কয় পয়সা হাতিয়ে বাপের বাড়ি পাঠালাম আমি যে এই কথা বলছেন? কখন দেখেছেন কিছু ধরতে? ভালোই হলো কথাটা বলে দিলেন। আজ থেকে সাবধান থাকব। ব্যঙ্গাত্মক স্বরে কথাগুলো বললেও তৌসিফ ভ্রু কুঁচকালো। ভালো লাগেনি তার কথাগুলো। ফাইজলামি করে বললেও ভালো লাগেনি। এটা কেমন কথা? পৌঁছর পিছনে হাত দিয়ে মাথায় করা ঝুঁটিটা ধরে তৌসিফ। আলতো হাতে চাপ দিয়ে নিজের কাছে এনে মুখটা নামিয়ে বলে, চোরকে চোর বলেছি, তাতে এত রাগ কিসের? পৌঁছ ঢুক গিলল। তৌসিফের মেজাজ বিগড়েছে এটা বুঝতে তার সময় লাগেনি। পৌঁছ ঠোঁটটা চৌড়া করে হাসতে চাইল, কিন্তু তার আগেই তৌসিফ বলে উঠল, আমার ভালোবাসা চুরি করেছ তুমি। পৌঁছ আর চোখে তাকাতেই তৌসিফ বলল, এভাবে চোখের ইশারা দিয়ে আর কত মারবে আমাকে হু? পৌঁছ মাথাটা নিচু করে হালকা স্বরে বলে, আমি কি আপনার মেজাজ খারাপ করে দিলাম? তোমার কি মনে হয়? হ্যাঁ মনে হয়। কথা বলার সময় বুঝে বলা উচিত। এই যে কথা দিয়ে আঘাত দিলে কতটা ব্যথা পেলাম। কোনোদিন বলেছি কিছুতে হাত দিও না বা কোন জিনিস তোমার না? বলিনি। এর মানে আমার সবটাই তোমার পৌষরাত। আমি কিন্তু। তুমি সেভাবে না বললেও ইট ডাজেন্ট সাউন্ড গুড হানি। আচ্ছা, মাফ চাইছি। খুবই দুঃখিত। এত সোজা? ঠোঁট উল্টে পৌঁছ জিজ্ঞেস করে, কি করতে হবে? দাঁড়াও, সোজা হয়ে দেখাচ্ছি আমি। মাথা নিচু করে রুম ত্যাগ করে পৌঁছ। ভালোই লজ্জা পেল সে। তৌসিফ পেছনে থেকে হাতে একটা শাল দিয়ে এলো। বাইরে এখন ভালোই ঠান্ডা। কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। তাইফাকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে এলো। উদ্দেশ্য তৌসিফের শ্বশুর বাড়ি। বউয়ের আবদার ফেলতে না পেরে এই যাত্রা, না হয় ও বাড়িতে নিজের পায়ের ধুলা দিতে কোনভাবেই রাজি না তৌসিফ। পৌঁছর চাচারা যে স্বার্থপর তা ঢের জানা আছে তার। এজন্যই তৌসিফ পৌঁছর দূরত্ব বাড়িয়েছে ও বাড়ি থেকে। যদিও এতে পৌঁছর মন খারাপই তার নজরে পড়ে, কিন্তু করার কিছুই নেই। ভাইবোনদের সাথে পৌঁছ ঘন্টার পর ঘন্টা কথা বললেও তৌসিফ না করে না, কিন্তু ওই যে সরাসরি দেখা সেটও করতে দেয় না, থাকা তো পরের কথা। গাড়িতে উঠেই পৌঁছ জিজ্ঞেস করল, আমি সোজা ওখানে যাচ্ছি তাই না? হ্যাঁ। পৌঁছ নজর ঘুরিয়ে এদিক ওদিক দেখল। সামনে ড্রাইভার। আগে পরে কোন প্যাকেট তো দূর, পানির বোতল বাদে কিছুই নেই। অল্প লজ্জা পেল পৌঁছ। মিনির জন্য অন্তত চিপস নেয়া যেত। বাবুর হাতেই বা কি দিবে পৌঁছ? তৌসিফ তো কিছুই বলল না। হঠাৎ নিজের গলায় হাত যেতেই মনটা উৎফুল্ল হলো। পাতলা একটা সোনার চেইন। এটা পৌঁছ নিজের। গলা থেকে খুশি হাসিমুখে এটাই দিবে পৌঁছ। চেইনটা তার খুবই প্রিয়, মায়ের কিনা। পৌঁছ ভাবল হাসিমুখে দিতে দিতে বানিয়ে ছানিয়ে কিছু বলে দিবে। কেউ বুঝবে না। কাজটা অবশ্য তৌসিফের অগোচরে করা দরকার। যদি বুঝে আবার মাইন্ড করে। পৌঁছ অবশ্য আশা রাখে না, তাই হতাশ হওয়ার সম্ভাবনা নেই। তবে অতি সূক্ষ্ম এক আশা তো ছিল যে তৌসিফ নতুন বাবুকে ফুপা হিসেবে কিছু দিবে। আলতো হাতে নিজের কাছে টানল তৌসিফ।
পৌষ মাথাটা কাঁধে রাখতেই তৌফিক জিজ্ঞেস করল, তখন বললে না কি লুকাচ্ছিলে? পৌষ যেন মহা বেকায়দায় পড়ল। এই লোক এত চতুর। তাইফাকে বলে পৌষ কাল ডেট নিয়েছে, ডাক্তার দেখাবে। তার মনটা কু ডাকছে, মনে হচ্ছে নিশ্চিত কোন সমস্যা আছে তার। তৌসিফের শক্ত হাতের মাঝে নিজের ছোট হাত রাখে পৌষ, ছোট্ট করে বলে, একটা তুলতুলে হাত দরকার মাঝখানে। হুম, আপনার বাবু অনেক পছন্দ, অনেক। আমাদের বাবু আসলে আমার আদর কম পড়বে না তো, প্রশ্নই উঠে না। উল্টো বাবু তোমাকে আদর করবে, ভালোবাসবে। পৌষ ক্ষুদ্র শ্বাস ফেলল, তার ভেতরটা চুপসে যাচ্ছে বারংবার। গেটের সামনে গাড়ি থামতে না থামতেই হুড়মুড় করে বাচ্চাগুলো ছুটে এলো। আপা ডাকের বন্যা বইয়ে দিয়ে তারা একসাথে জড়িয়ে ধরল আদরের বোনকে। নিখাদ এক ভালোবাসা এদের। পৌষ কেন জানি কেঁদে ফেলল। ওর বুকটা হু করে উঠল। হাজার স্বামী ভালোবাসুক, কিন্তু এদের ভালোবাসা তো ভিন্ন। ছোট থেকে এখানে বড় হলো পৌষ, অথচ এখন দিনের পর দিন এদের দেখা মিলে না। চাইলেও তৌসিফ করতে দেয় না। ইনি মিনিকে একসাথে কোলে তুলে তৌসিফ ভেতরে ঢুকতে ঢুকতে চাচিরা সহ হেমন্ত বেরিয়ে এলো। বাড়িতে ভালোই আয়োজন হচ্ছে। পৌষ অবাকই হলো, মুখে এখনো কিছু বলতে পারল না ও। কেন জানি মুখ দিয়ে কথা বেরোয় না। পিহা ওকে জড়িয়ে ধরেই আছে, কান্নারত গলায় ডাকে, আপা, ফু, তোমার কাছে কত যেতে চাইলাম, কেউ নিল না আপা। জ্যৈষ্ঠ ভাই 2 দিন খায়নি। চৈত্র ভাইকে গালিগালাজ করেছে চাচা। পৌষ চাপা স্বরে বলে, কেন? তোমার কাছে যেতে চাইছিল বলে। পৌষর গলা ধরে আসে। জ্যৈষ্ঠ গম্ভীর, অথচ বোনের হাতটা ধরে আছে। চাচিরা হাসি মুখে ভেতরে নিতেই পৌষ বসল না, বরং হেমন্তকে জিজ্ঞেস করল, ভাবি তোমার রুমে? হ্যাঁ। পৌষ তৌসিফের দিকে তাকিয়ে বলল, আপনি একটু বসুন, আমি দেখে। আমিও দেখব। পৌষ ঢুক গেল। তৌসিফ গেলে গলার চেইনটা কিভাবে দিবে ও? না দিলেও তো খারাপ দেখায়। ঠোঁট কামড়ে এগিয়ে গেল পৌষ। শ্রেয়া ওকে দেখা মাত্রই হাত বাড়ালো। বারন্ত হাতটা ধরে পৌষ। ছলো ছলো চোখে দুজন কথা বলে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে কথা আসে না। হেমন্ত বুঝে। তৌসিফকে বসতে দিয়ে বলে, আমার ছেলে দেখবি না? পৌষ মাথা নাড়ে। পাশ থেকে ঘুমন্ত ছোট একটা জানকে কোলে তুলে হেমন্ত। পৌষর শরীরটা শিউরে উঠে। অতি নরম ছোট্ট একটা দেহ। পৌষ হাত বাড়াতেই হেমন্ত দিয়ে দিল। পৌষ মাশা আল্লাহ বলেই বলল, এত তোমার মতো হলো হেমু ভাই। হেমন্ত মাথা নাড়ে। শ্রেয়া বলে, নাকটা তোর মতো। তৌসিফ উঠে এলো, আগ্রহ নিয়ে বলল, আমার কাছে দাও। সবাইকে অবাক করে দিয়ে তৌসিফ কোলে তুলে চুমু দিল কপালে। নরম সুরে নানান কথা বলল ছোট্ট ঘুমন্ত এক বাচ্চার সাথে। পৌষর বুক কামড়ে উঠে। যদি ওর বাচ্চা না হয় তাহলে তৌসিফ কি করবে? ওকে ছেড়ে দিবে? দিতেই বা কি? যার টাকা আছে তার কি বউয়ের অভাব হয়? পৌষর মাথা ভনভন করছে। ও শ্রেয়ার পাশে বসে পড়ল। মনে মনে বলল, উনি তোকে ভালোবাসে, বাবুর জন্য ছাড়বে না। সবাইকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা লাল বাক্স বের করে তৌসিফ, যার ভেতরে ছোট্ট একটা চেইন জাতীয় কিছু। তৌসিফ দিতে দিতে বলল, ছেলেদের তো স্বর্ণ নিষিদ্ধ, তাই প্লাটিনাম দিলাম। নিয়ম তো মুখ দেখে স্বর্ণ দেয়া। তবে সেটা তোলা রইল, ছেলের বউকে দিয়ে পুষিয়ে দিব। বাচ্চাটাকে পুনরায় বুকে জোরালো তৌসিফ। তাকে এই প্রথম এত কথা বলতে দেখল হেমন্ত আর শ্রেয়া। হাজারো বায়না, মুখ গুমরা বা আবদার, কোনোটাই কাজে লাগল না। চাচারা সহ অনুরোধ করল থাকতে, কিন্তু তৌসিফ অনড়। তার বউ অসুস্থ, কিছুতেই রেখে যাবে না, আর নাই এখানে সে নিজে থাকবে। পৌষ ভাইবোনকে জড়িয়ে আদর করে বেরিয়ে গেল। তৌসিফের দিকে তাকালো না অবধি। পেছনে তৌসিফ বিদায় জানিয়ে নিজে উঠল। গাড়িতে বসা মাত্রই পৌষ একটু দূরে সরে বসে। তৌসিফ জানে রেগে ফুলে আছে তার বউ। এখন একে ঘটাতে গেলেই উল্টো তৌসিফকে ঘেঁটে দিবে। না জানি ড্রিভারের সামনেই কি বলে ফেলে। ভরসা নেই তার বউকে। তবুও তার ভালো লাগলো না দূরত্ব। নিজে কাছে যেতেই পৌষ আর নড়ে না। তৌসিফ আলগোছে পৌষর মাথাটা নিজের বুকে নিল। আলতো হাত বুলালো গালে। কপালে চুমু দিয়ে বলল, আবার এসো। তার আর প্রয়োজন হবে না। ঠান্ডা স্বর, বড়ই ঠান্ডা, যেন বরফ। তৌসিফ ভাবুক হলো, বউটা কি তাহলে বেশিই রেগে আছে?
তার রাগ প্রকাশের মাধ্যম তো চিল্লাপাল্লা করা, এভাবে ঠান্ডা হওয়া না। শালটা দিয়ে ভালো মতো পৌঁছকে জড়িয়ে নিল নিজের সাথে। পৌঁছ চুপ একদম। কথা বলল না। তৌসিফ বেশি হাঁসফাঁস করছে। একবার গালে হাত বুলাচ্ছে তো একবার মাথায়। তোতা পাখিদের তো চুপ থাকতে নেই। তারা বুলি ছড়াবে। সারাক্ষণ কথা বলবে। সোহা শাশুড়ির খাবারটা রুমে এনে দিতেই তিনি বললেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই। সেখানে শোনা যাবে একজনের গলা। দুজন চিল্লাপাল্লা করলে আশেপাশের মানুষ কি বলবে? সোহা চমকালো। শাশুড়ি তাকে পছন্দ করে না, এটা তো স্পষ্টই। সোহা খাবার রেখে জিজ্ঞেস করল, কিছু লাগবে আর? না, যাও এখন। তোমার শ্বশুরকে খাবার দাও। আচ্ছা। সোহা বেরিয়ে গেল। টেবিলে খাবার দিতেই মেহেদিও চলে এলো। খেতে বসা মাত্রই শ্বশুর ওকেও খেতে বলে। সোহা খায় না, জানায় পড়ে খাবে। অল্প খেয়ে মেহেদি উঠে গেল। মায়ের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা এসে আবার সবটা গুছিয়ে দিল। জানালো, আজ আপনার সাথে ঘুমাই আম্মা। রাতে যদি সমস্যা হয়। দরকার নেই। ঘরে যাও। সোহা তবুও শাশুড়ির পায়ের কাছে বসল। মন চাইল জিজ্ঞেস করতে, তার কেন অপছন্দ সোহাকে, কিন্তু প্রশ্ন করার প্রয়োজন পড়ল না। সোহার ভেতরটা চিৎকার করে বলল, তুই নিজে ভালো যে কেউ তোর ভালো করবে? শাশুড়ির ধমকে রুমে এলো সোহা। তার মনে হলো দাপট ধরে রাখা উচিত ছিল। ওই যে প্রথম রাতেই স্বামীর কাছে সবটা বিসর্জন দিল, তাই তো আজ মাস না গড়াতেই তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে তাকে। সোহা ভাগ্যর উপর রাগ দেখালো। মিনু ফোন দিয়ে মন খারাপ করে। তাকে এখানে আনতে হবে। সোহার বাচ্চার মতো মিনু। মেহেদি খাটের ওপর বসা ছিল। সোহাকে আসতে দেখেই উঠে দাঁড়ালো। সোহা ক্ষুদ্রশ্বাস ফেলে খাটের এক প্রান্তে শুয়ে পড়ে। মেহেদি কথা বলবে ভেবেছিল কিন্তু হলো না। সে নিজেও সোহার পাশে শুয়ে পড়ে। রাত বাড়ে সেই সাথে পাল্লা দিয়ে ঠান্ডা। মেহেদি সোহার পিঠে হাত রাখতেই সোহা বলে উঠল, শরীর ভালো না। মেহেদি চমকালো। ওর বুকটা ধকধক করছে। ও তো তেমন কিছু ইঙ্গিত দেয়নি। সোহা তাকে ভুল ভাবছে। সে তখনকার কথাগুলো মন থেকে বলেনি। কিভাবে যেন বেরিয়ে গেল মুখ থেকে। মেহেদি হাতটা ধরে নিজের কাছে টানতেই সহাইল। স্থান পেল বুকে, অতঃপর ফুপিয়ে করা কান্না। এক ঝাঁক অভিযোগ। বিছানার উপর বসা পৌঁছ। তৌসিফ ওকে নামিয়ে দিয়ে বাইরে গিয়েছিল। ফিরল মাত্র। পৌঁছ খাবার আনল না। নিজের কাজ সে নিজে করুক। পরক্ষণেই আর টিকতে পারল না। উঠে গিয়ে খাবার বুয়াদের দিয়ে গরম করিয়ে টেবিলে রাখালো। তাইফা ঘুমিয়ে যাওয়াতে পৌঁছর কথা হলো না। মনটা বড্ড খারাপ হয়ে আছে কিনা। তৌসিফ অবশ্য বুঝল বউ এর মন খারাপ, কিন্তু সে মানতে নারাজ। টেবিলে বসেই বলল, তুমি বসছো না কেন? খাবো না। না করার সুযোগ নেই। আপনার ইচ্ছে মতো খেতে হবে। অবশ্যই। চুপচাপ বসো এখানে। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলায় পৌঁছ বসে। তৌসিফ নিজে মুখের সামনে ভাত ধরতেই পৌঁছ বলল, আমি হাত দিয়েই খাবো। না শুনতে চাইছি না। পৌঁছ মুখে দিল, যদিও বেশি খেল না। ঘুমাতে গিয়েও তার রংঢং দেখা গেল আজ। সে নাকি এই রুমে ঘুমাবে না। তৌসিফ ধৈর্যর পরীক্ষা বেশিক্ষণ দিল না। দরজা আটকেই দিল এক ধমক। বড় বড় চোখ করে তাকিয়ে 2 পা পিছু হটল পৌঁছ। ভয় যে পেয়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তৌসিফ এগিয়ে এসে ওর হাতটা ধরতেই অভিমানে টইটম্বুর পৌঁছ হুহু করে কেঁদে উঠে। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে নিজের কাছে নিয়ে বিছানায় বসল। মাথায় হাত বুলালো। বুকে ঠাই দিয়ে কপালে চুমু দিয়ে বলল, ওই বাড়িতে থাকতে দিলাম না বলে এত অভিমান। আমার ভালো লাগে না। তারা স্বার্থপর। স্বাভাবিক। এমন আত্মীয় দিয়ে কি হবে পৌষ? তোমাকে আমি ভালোবাসি না। বলো বাসি না। আমার ভালোবাসা এতই কম পড়ল যে একদিন থাকতে না দেয়াতে তুমি এতটা কাঁদছ। পৌঁছর কান্না থেমে গেল হঠাৎ। তৌসিফ ওর ভেজা গাল মুছে দিল। পুনরায় বলল, শুধু আমার প্রেমে মাতোয়ারা থাকো পৌষরাত। আমার হয়ে থাকো। আমি সারা জীবন তোমায় আমার করে রেখে দিব। পৌষ শুধু বলল, আমি ছোটবেলা থেকে ওখানে থেকেছি। তারাই পেলেপুষে আমাকে বড় করেছে। অস্বীকার করছি না। তুমি কৃতজ্ঞ তাদের প্রতি। আমি কিছুদিন থাকতে চাই ওখানে। আপনি কেন এমন করছেন? আমার কথা অমান্য করে যেতে চাইলে যাও। পৌষ চুপ করে গেল। তৌসিফ জানে কিভাবে কাকে থামাতে হয়। পৌঁছর আরো কাছাকাছি আসতেই পৌঁছ বলে উঠল,
আপনার ভাইদের সাথে যোগাযোগ বন্ধ করে দিন। মুখ তুলে তৌসিফ প্রশ্ন করে, কারণ? তারাও স্বার্থপর। কে বলল? আমি বললাম। তাদের কাছে সাহায্য চেয়েও পাইনি। তৌসিফ পৌঁছকে নিয়ে শুয়ে পড়ল। কপালে চুমু দিল। গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাই সবচাইতে বেশি সাহায্য করেছে। তারা জানতো আমি কোথায় আছি, তাই তোমাকে কিছু বলেনি। বাহ, সবাই জানতো আমি বাদে। তুমি কথা এত প্যাঁচাচ্ছ হানি। আর বলবো না। রেগে আছে আমার তোতা পাখি। না। তৌসিফ ওই দিকটা আর ঘাটল না। পৌঁছর মন অন্যদিকে উদাসীন, তা ভালোই টের পেয়েছে তৌসিফ। আরেক জায়গার চিন্তাও এখানে দেখাচ্ছে। তৌসিফ লোভী হলো। পৌঁছর পাশ ঘেঁষল। চুলের ভাঁজে আঙুল চালিয়ে কানে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, প্রেমসুধা পানের অনুমতি পাব কি? উত্তর অবশ্য আসে না। নীরবতার মাঝে তখন বাতাসের দাপটে পর্দা উড়ে। হুড়মুড় করে ঠান্ডা বাতাস ভেতর আসে। নভেম্বর রাতের সহনীয় ঠান্ডা, কিন্তু প্রেমে মত্ত দুজন ঠান্ডা বোঝে না। গভীর আলিঙ্গনে তারা উষ্ণতা ছড়ায়। দীর্ঘ বিরতির পরে আগমনটা অসহনীয় হয়ে ওঠে। তারা ভালোবাসায় ডুব দেয়। তৌসিফ আজ অতৃপ্ত গলায় বলে, আমার বাবু চাই পৌঁছরাত। হু, সত্যিই চাই। খুব করে চাই। আধ ঘুমে পৌঁছ আবারও উত্তর দিল, হু। তৌসিফ ওকে বুকে জোড়ায়। তার ভেতর চাপা এক উত্তেজনা কাজ করে। জোরসরভাব নিয়ে চেয়ারটার এক কোণে বসা পৌঁছ। ডাক্তার রিপোর্ট দেখছেন। তাইফা সেদিকেই তাকিয়ে আছে আশানুরূপ কিছু কথা শুনতে। সকাল 10টা নাগাদ মিথ্যা বলে এখানে এসেছে পৌঁছ। তৌসিফ আজ 9টায় বের হয়েছে। পৌঁছ তখন জানিয়েছে ভার্সিটি যাবে। ড্রাইভারকে বলে রেখে গিয়েছে তৌসিফ। ও যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত পৌঁছকে জিজ্ঞেস করেছিল কোন সমস্যা কিনা। পৌঁছ মাথা নেড়ে না বলেছে। তৌসিফ কিভাবে জানি বুঝে যায় সবটা। পৌঁছ স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। সেই 10টায় এসে এখন বাজে দুপুর 1টা, টেস্ট করে ঘন্টার মধ্যেই রিপোর্ট করিয়েছে তাইফা। তৌসিফ বউ একা ছাড়ে না। এর মধ্যে 3বার ফোন এসেছে। পৌঁছকে খেতে বলেছে তৌসিফ। দিন 2 ধরে তৌসিফ কিছু একটা করেছে যার ফলে সে ব্যস্ত না হয় পৌঁছর মিথ্যা ধরতে তার ততটাও কষ্ট হতো না। তাইফা পৌঁছকে দেখেই হাত ধরল। শান্ত স্বরে বলল, চিন্তা করিস না। ফুলা চোখে তাকালো পৌঁছ। টেস্ট করার সময় থেকেই কাঁদছে ও, বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে রিপোর্ট খারাপ আসবে। যদি ও মা হতে না পারে তখন কি হবে? যদি তৌসিফ ছেড়ে দেয়? পৌঁছ তো এত ভালোবাসা ছাড়তে চায় না, তার মনটা দিন দিন লোভী হচ্ছে। ভালোবাসার লোভ তাকে আঁকড়ে ধরেছে। ডাক্তার তাকালো পৌঁছর দিকে। পৌঁছর বুকটা তখন চিলিক দিয়ে উঠে। ডাক্তার শুধু বলল, মিসেস তালুকদার, আই থিঙ্ক আপনার ছোট্ট একটা সমস্যা হয়েছে। মুখে হাত চেপে এবার কেঁদে উঠল পৌঁছ। এতক্ষণের চেপে রাখা কান্নাটা এবার বেরিয়ে এলো। তাইফা পৌঁছকে উঠে জড়িয়ে ধরেই টের পেল সমান তালে কাঁপছে পৌঁছ। তাইফা ওকে শক্ত করে ধরে। ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? কি হয়েছে? ডাক্তাররা যেন বিপাকে পড়ল, ঝটপট গলায় বলল, মিসেস তালুকদার প্লিজ শান্ত হন, আমার কথাটা শুনুন, ভয় পাওয়ার কিছু নেই। শুনতে পাচ্ছেন আপনি? পৌঁছ তাইফাকে জড়িয়ে ধরেই বলে, আপা, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাড়ি যাব। রিপোর্টটা শুনে যাই। একটু বসো শোনা। পৌঁছর চোখ মুছিয়ে বসল তাইফা। ডাক্তাররা পৌঁছর দিকে তাকিয়ে বলল, এত ভীতু তুমি? আমি কিন্তু সাহসী ভেবেছিলাম। তৌসিফ তালুকদারের বউ এত নরম হলে হয়। পৌঁছ মনে মনে বলল, জামাইকে তো আমি নাটাইয়ের মতো ঘুরাই। শুধু এখন একটু ভয় আছি। ডাক্তাররা আবারও বললেন, তোমার তো আয়রন ডেফিসিয়েন্সি আছে। আই থিঙ্ক এটা জানো। পৌঁছ মাথা নাড়ে। নাক টেনে বলল, উনি ডাক্তার দেখিয়ে ঔষধ খাইয়েছেন। এখনো চলছে। গুড। এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে তুই যথেষ্ট ফুটবল পৌঁছরাত। খাওয়া দাওয়া ঠিক মতো করো। তোমার বডি তৈরি নয় বেবি ক্যারি করার জন্য। কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো স্টার্ট করে দাও। 15 দিন পর হাজবেন্ড সহ এসো। পৌঁছ মাথা নাড়ে। স্বস্তির শ্বাস ফেলে জিজ্ঞেস করে, বাবু হতে তো সমস্যা নেই তাই না? বোকা মেয়ে। কখন বললাম সমস্যা? এসব টুকটাক সমস্যা তো থাকেই। ফ্যাট জাতীয় খাবার একদমই ধরবে না, কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খাও, বডি আগে ঠিক করো। বাচ্চা তো আল্লাহ যখন খুশি হবেন তখন দিবেন।
পৌঁছ চুপ করে রইল। তাইফা আলাপ চালালো ডাক্তার রায়ার সাথে। পৌঁছ এক ধ্যানে ভাইব্রেট হওয়া ফোনটা দেখছে। ওখানে ভেসে উঠছে তৌসিফের নাম্বার। বিকেলে ঘুমিয়েছে পৌষ। বাইরে কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ঘুমের ঘোরে অল্প কাঁপে পৌষ। জানালা খোলা থাকায় ঠান্ডা বাতাস বইছে। গায়ে কম্বলটা নেই। থাকলে হয়তো একটু আরাম লাগতো। অলস পৌষ উঠে না। গায়ে কিছুই নেয় না। ঠান্ডা বাতাসে আরেকটু কুকড়ে গিয়ে তৌসিফের বালিশে মুখ গুজে দিল। এই চরম শীতল মুহূর্তে তৌসিফ নামক পুরুষটার কথা ভীষণ মনে পড়ল ওর। মনে পড়ল তাকে যত্নে আগলে রাখা ওই উষ্ণ বুকটার কথা। সেই গভীর আলিঙ্গনের কথা। পৌষ মনে মনে বিষাদে পরিপূর্ণ হয়েও হলো না। বালিশ থেকে আসা ঘ্রাণটা যেন তাকে বারবার মনে করাচ্ছে তৌসিফ তার কাছেই আছে, অতি নিকটে। ঘুমটা তখন আধ কাঁচা। না জাগ্রত না গভীর। ধূপধাপ পা ফেলে কেউ এসেছে তা টের পেলেও চোখ খোলার মতো ততটাও সজাগ নয় পৌষ। সশব্দে যখন দরজাটা বন্ধ হলো তখন ঘুমের মাঝেই কেঁপে উঠেও। পিলে চমকে উঠে হুড়মুড়িয়ে উঠে। চোখ তখনও বন্ধ। পৌষ চোখ খোলার আগেই ওর গালটায় চাপ পড়ে। আস্তে ধীরে চোখ খুলে মুখে উচ্চারণ করলেও ছাড়া পেল না, বরং চাপটা একটু বাড়ল। দীর্ঘদিন অসুস্থ থাকায় শরীরে বল পায় না পৌষ। চোখটা খোলা মাত্রই দৃশ্যমান হলো স্বয়ং তৌসিফ। পৌষ দুই হাত দিয়ে তৌসিফের কোমরটা পেঁচিয়ে ধরে। হঠাৎ উঠায় ওর মাথা ঘুরছে। শরীর ছেড়ে দিয়ে তৌসিফের উপর জড়িয়ে যেতেই তৌসিফ গালটা ছেড়ে নিজের হাতটা রাখল পৌষর মাথায়। সন্তর্পণে ওকে নিয়ে শুয়ে পড়ল। পায়ের জুতাটা তখনও পায়েই রয়ে গেছে। খোলার সুযোগ হয়নি তার। পৌঁছ ছাড়ে না, বরং আরেকটু ঘেঁষে মাথাটা পেট থেকে বুকে আনে। ভয় রীতিমতো ভেতরে ভূমিকম্প হলেও প্রকাশ করছে না। হাজার ফটর ফটর করুক না কেন পৌঁছ জানে সত্যি তো এটাই যে তৌসিফকে এখনো জমের মতো ভয় পায় সে। আজ না বলে বাইরে গিয়েছিল। তৌসিফের এত কল ধরা হয়নি। বাসায় এসে কল দিলেও তৌসিফ রিসিভ করেনি। বুয়ারা জানিয়েছে তাদের ফোন দিয়েই তৌসিফ জেনেছে যে তাইফার সাথে গিয়েছে পৌষ। কোথায় গিয়েছে সেটা বোধহয় জানতে তার আর বাকি রয়নি, তাই শেষ কলটা দিয়েছে। পৌষ তখন কলটা রিসিভ করে কানে ধরা মানেই শোনা গিয়েছে যথেষ্ট ঠান্ডা এক কণ্ঠ। বাসায় যাও এখনই। পৌষর সারা শরীর তখন বরফের মতো ঠান্ডা হলো। দরদরিয়ে ঘাম ছুটে গেল তখন। তাড়াতাড়ি তাইফাকে নিয়ে ছুটে এসেছে। সেই থেকে বাড়ি ফিরে কতই না কল দিল, রিসিভ হয় না। বুকের ভেতর নাক মুখ ঘষে পৌষ। চুলের ভাঁজে তখন তৌসিফের হাত। পৌষ হাত তুলে কোমর থেকে এবার পিঠ জড়িয়ে ধরে। আস্তে করে গলায় মুখ গুজে রাখে। ঘন ঘন শ্বাস ফেলে তৌসিফ নিজেকে শান্ত করে। পৌষ পিঠে হাত বুলায়। আস্তে করে হাত এগিয়ে এনে শার্টের বোতামগুলো খুলতে থাকে। তৌসিফ কিছুই বলে না। বুক উন্মুক্ত করে মাথা রাখে সেখানে। তৌসিফের হাত তখন চুল ছেড়ে এলোমেলো বিলি কাটছে। রাগটা হয়তো পড়ে গেল এখানেই। কথার মারপ্যাচ কিছুই তাদের হলো না। যা হলো সবটা অতি শুভ্র, কোমল, নীরব এক উষ্ণ আলিঙ্গন। স্ত্রী খুবই দক্ষ হাতে সামাল দিল তার রাগী স্বামীকে। ভালোবাসে ছোট্ট একটু একটু টুকরো করা ভাঙা ভাঙা আদর উড়িয়ে দিল কত শত রাগ, অভিযোগ। তৌসিফ আদুরে গলায় ডাকল, হানি। হুম। ক্ষুধা লেগেছে। উঠুন। রান্না করেছি তো। কি কি রাঁধলে? শুধু মুড়িঘণ্টাটা আমি করেছি। ওই দিন না খেতে চাইলেন। হুম। মা রান্না করতো। আপারও পছন্দ এটা। দেখি, উঠুন। দুপুর গড়ালো সেই কখন, আমারও ক্ষুধা লেগেছে। খাও তো নি। জানি তো। ঘুমিয়ে গেলাম কিভাবে জানি? আমি জানি তো কিভাবে ঘুমালে। আসো। উঠে বসে পৌষ। তৌসিফ দেখল গালে লাল হয়ে আছে ওর। বুক ফুলিয়ে শ্বাস টানে তৌসিফ। কথা আছে তার পৌঁছরাতের সাথে। এখন না বললেও তার বলতে হবে। আজই বলতে হবে। পৌষ হাত বাড়ালো। গা এলিয়ে তখনও তৌসিফ আধ খোলা শর্ট নিয়ে শুয়ে আছে। পৌষ ঝুঁকে তৌসিফের জুতা মুজা খুলতে খুলতে বলল, এই জুতাটা ভালো লাগে না আমার, কেমন একটা রং। বাস কালার। আপনি দেখে মুখ ঠিক রাখলাম, না হলে এটাকে বাস কালার বলে সম্মান করতাম না। তৌসিফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তাহলে কি কালার বলে অসম্মান করতে? কালার বলে। তৌসিফ হা করে তাকালো। পৌষ তখন খ্যাচ খ্যাচ করছে সমান তালে। তৌসিফ বেচারা বউয়ের কথা হজম করতে পারল না। নাক মুখ কুঁচকে শুধু বলল, তুমি এত পাজি কেন?
পৌঁছ হাত বাড়িয়ে দিল। ভাবখানা এমন সে টেনে তুলবে তৌসিফকে। তৌসিফ মাথার পেছনে হাত দিয়ে বলল, তুলতে পারবে আমাকে? পৌঁছ ভ্রু কুঁচকে বলে, কোন সন্দেহ? একদমই না। তাহলে আর কি? হাত দিন, এক টানে উল্টে দিব আপনাকে। আমাকে ফুটবল ভাববেন না একদমই। আমি কিন্তু একবার এক বুইড়া ব্যাটাকে দৌড়ানি দিয়েছিলাম। শালার ব্যাটা লুঙ্গি তুলে দৌড় দিতে গিয়ে উল্টে পড়ল। সেই থেকে আমার সামনে আসেনি ভয়। তৌসিফ ফাটা চোখে তাকিয়ে বলল, মানে কি? বুড়ো লোককে দৌড়ানি দিয়েছ কেন? কোমরে হাত দিয়ে পৌঁছ কটমট করে বলল, বাড়ির সামনের দোকানে দাঁড়িয়ে পান চা গিলতো আর মেয়ে দেখলেই পুতু পুতু করত। ছোট্ট ছোট্ট মেয়েদের দেখে টিটকারি মারত। একদিন দেখি পিহাকে টিটকারি মারছে। আইক্কাওয়ালা বাঁশ নিয়ে দিলাম দৌড়ানি। বাড়ি একটা দিতে পারলে কলিজা আমার ঠান্ডা হয়ে যেত। আহা, এখনো আশা নিয়ে আছি, বুইরাকে পেলেই ধলাই দিব, না হলে আমার নামও পৌঁছরাত হক পৌঁছ না। তৌসিফ মুখটা অসহায় করে তাকালো। বউ বলে কি এটা? আইক্কাওয়ালা বাঁশ নিয়ে নাকি দৌড়ানি দিয়েছে? সেবার সিনিয়র এক ছেলেকে টুনটুনিতে কিক করেছিল। সেটা আবার গর্ব করে বলে। পৌঁছ আবার ঝাঁকি দিয়ে বলল, কি হলো? হাত ঋণ। মাথার পেছনে থেকে হাত বের করে এগিয়ে দিল তৌসিফ। পৌঁছ দিল এক টান। তৌসিফ নড়ল না এক ইঞ্চি। পৌঁছ দাঁত কিটিমিটি করে। ফোঁস করে শ্বাস ফেলে নিজেই বল দিয়ে উঠে তৌসিফ। পৌঁছ দাঁত বের করে হাসল। ভ্রু উঁচু করে ইশারা করল। তৌসিফ বুঝল হয়তো বউ বলছে, এই যে দেখলেন উঠালাম আমি। শুনলাম দেশের বাইরে যাচ্ছিস। তাইফার প্রশ্নে তৌসিফ টিভি থেকে নজর সরালো। এক পলক দেখল বারান্দায় থাকা পৌঁছকে। ভিডিও কলে শ্রেয়ার সাথে কথা বলছে। নেটওয়ার্ক ইস্যু হওয়ার দরুন বারান্দায় যাওয়া তার। তাইফার দিকে তাকিয়ে তৌসিফ বলল, সারাদিন বাসায় থাকে, ভাবলাম ঘুরিয়ে আনি। কোথায় যাওয়া হচ্ছে? অস্ট্রেলিয়া। হজ্জটা সেরে ফেলতি। ইনশা আল্লাহ আপা। ইচ্ছে আছে বাচ্চা কাচ্চা নিয়েই যাব। ইনশা আল্লাহ। তুসু একটা কথা ছিল। তাইফা ইতস্তত করে কথাটা বলল। তৌসিফ এবার টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ঘুরে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে আপা? সব ঠিক। তোকে না বলে পৌঁছকে নিয়ে গেলাম। রেগে আছিস আপার উপর? আমি আসলে চাইছিলাম যাতে কোন সমস্যা না হয় তাই। তাইফার কথা থামিয়ে দিয়ে তৌসিফ বলে উঠল, আমার বউ আমি বুঝে নিতাম আপা। তোমার কষ্ট করার দরকার ছিল না। আমি জানি তুমি ভালোর জন্য করেছো, কিন্তু জানো এখানে সমস্যাটা হবে কোথায়? তৌসিফের কণ্ঠস্বর দৃঢ় এবং রুষ্ট। তাইফা বুঝে গেল চট করে। ভাই রেগে গিয়েছে। বউ নিয়ে সে অনেক সিরিয়াস। যাকে মন থেকে একবার গ্রহণ করে তাকে সে ছাড়তে পারে না। এই ক্ষেত্রে পৌঁছকে তৌসিফ একটু বেশিই আপন করেছে তা দেখা যায়। বুঝা যায়। লোকমুখে শোনা যায়। তৌসিফ তাইফাকে উদ্দেশ্য করে বলল, আপা, ওর স্বভাব আমার জানা। ওর মাথা থেকে পা সবটা আমার মুখস্থ ঠোঁটস্থ। এই যে এখন ডাক্তার দেখালে না তুমি, এখনও এটা নিয়েই পড়ে থাকবে। সারাক্ষণ ওর মাথায় এটাই ঘুরবে। পাগল হয়ে যাবে এটার জন্যই। ও আমাকে খুশি করার জন্য এই বাচ্চাই দিতে চাইবে এখন। ওর মাথায় ঢুকে গিয়েছে আমার বাচ্চা চাই। সেই সাথে আমি না বলাতেও নিজে নিজেই ভেবে নিয়েছে হয়তো বাচ্চা না হলে আমি ওকে অবহেলা করব। এখানে ওর দোষ নেই আপা। ছোট থেকে আমার তোতা পাখি এভাবেই বড় হয়েছে। ওই বাড়িতে ওকে বসিয়ে খাওয়ানো হতো না। ওর চাচিরা হাসতে হাসতে হাতে কাজ তুলে দিত। ওর রান্নার হাত রেখেছ। পাক্কা গৃহিণী। এই হাত শখ করে শেখা রান্নার হাত না। এই হাত চাপে পড়ে করা রান্নার। আমি চিনি। মায়ের হাতের স্বাদ পাই। ওর লবণ দিতে চামচ লাগে না আপা। মায়ের মতো আন্দাজে দিয়ে দেয়। ওর চামড়ায় ছিটা ফোটা দেখো। বহু বছর পুরাতন তেলের ছিটার দাগ। এগুলো তাহলে কবে থেকে করে আসছে ও বলো? নিশ্চিত স্কুলে থাকাকালীন সময় থেকে। ওর ভাইবোনরা থাকায় আর চাচারা হয়তো কিছুটা সদয় ছিল। একবার ভাবো আমার মতো বিবাহিত, সংসার করা এলাকায় যার নামে নারী ঘটিত ব্যাপার, যারা মুখে মুখে তার কাছে কেউ মেয়ে দেয় দেয় না, কিন্তু ভাতিজি দিয়ে দিল তারা। হ্যাঁ, আমি স্বীকার করি আমি অপরাধী। চাপ দিয়েছি, কিন্তু কতটা আপা? ওটা চাপ না, বরং লোভ ছিল। তারা এখন বুক ফুলিয়ে হাঁটে আর বলে, চাচা হওয়ার দায়িত্ব পালন করেছি। ভাতিজি বড় ঘরে দিয়েছে। সুখে আছে। ভরপুর সংসার। কথা একটাবার না হয় আমার অনুপস্থিতিতে সেই চাচারা জোর করেই নিয়ে যেত।
যেভাবে জোর করে বিয়ে দিল। ওকে আমি বিয়ের আগে ভালোবাসিনি আপা। ভালোবেসেছি বিয়ের পর। ওর প্রতি আমার ভালোবাসা পবিত্র। ওর সাথে জড়িয়ে আছে এমন সবটার দায়িত্ব আমার। বাচ্চা আমার চাই, কিন্তু পৌষরাতের স্বাস্থ্যের বিপরীতে গিয়ে না। আমি চেয়েছি বাচ্চা যাতে ও প্রস্তুত থাকে, কিন্তু এখনো উঠে পড়ে লাগবে বাচ্চার জন্য। ওকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমি তৌসিফ হারিয়েছে বহু আগে। পাজি, দুষ্ট আর দুরন্ত এই তোতা পাখি আমি পুষে রাখি যত্নে আপা। ওর অযত্ন হবে এই দায় আমি নিতে পারবো না। সৃষ্টিকর্তা সেই ক্ষমতা আমায় দেয়নি। তাইফা থম ধরে গেল। আসলে ও বুঝতেই পারেনি তৌসিফ যে এভাবে ভেবেছে। মূলত স্বামী স্ত্রীর মাঝে ঢোকাটাই উচিত হয়নি। তাইফা চেয়েছিল একটু গুছিয়ে দিতে, কিন্তু ঝামেলা পাকিয়ে যাবে এটা ওর ধারণার বাইরে ছিল। তৌসিফ বুঝে তাই তাইফার হাত ধরে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে করনি। কি ঝামেলা পাকিয়ে দিলাম বল তো শোনা। কোন ঝামেলা না? বললাম না পুষে রেখেছি এই পাখি। আমি বুঝিয়ে বলবো ওকে, কিন্তু কথা হলো বিনিময়ে তোমার তুসুর ডুগডুগি বাজাবে সে। তাইফা মৃদু হাসল। তৌসিফ যে এতটা ভালোবাসে পৌঁছকে তা ধারণার বাইরে ছিল ওর। বারান্দায় দাঁড়িয়ে পৌঁছ নাক টেনে বলল, ভাবি হেমু ভাইকে বলবে আমার এখানে আসতে তোমাদের নিয়ে। বলবো তো। বাবু 40 দিন হোক আগে। আচ্ছা ভাবি, বাবু জ্বালায় কেমন? এই যে সারা রাত ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। আবার রাতে উঠে যাবে। তোর ভাই হাটে কোলে নিয়ে। ইনি, মিনি এসেছে দেখ। পৌঁছ দেখলো যমজ দুটো একসাথে ভাতিজার গালে চুমু দিচ্ছে। বুকটা জুড়িয়ে যায় এই দৃশ্য দেখে। পৌঁছ মনে মনে হাসে। তার বাচ্চা হলে সে কলিজায় পুড়ে রাখবে। তৌসিফ তখন আরো ভালোবাসবে। পৌঁছ আবার ভাবে, যদি বাচ্চা হতে গিয়ে সে মরে যায় তখন কিভাবে হবে ভালোবাসা। কতই তো খবর দেখায়। ইদানিং আবার এসবই মাথায় ঘুরে। পৌঁছ ভয় পায়, পরক্ষণেই ভাবে, লাগলে মরণ হোক তবুও সে আমার হোক। আমরা কোথায় যাচ্ছি? তৌসিফের পায়ের শুকনো ক্ষতে লোশন লাগাতে লাগাতে প্রশ্নটা করে পৌঁছ। ক্ষতটা শুকালেও দাগ যাচ্ছে না। তার মধ্যে তৌসিফ প্রচুর খুঁতখুঁত স্বভাবের। দাগ নিয়ে খুবই চিন্তিত, কাঁচ দিয়ে কাটা দাগ যাচ্ছেও না সহজে। ডার্মাটোলজিস্ট দেখিয়ে এই লোশনটা আনানো হয়েছে দাগ যাওয়ার জন্য। পৌঁছ পা ছেড়ে পিঠের দাগের দিকে এগিয়ে এলো। তৌসিফ উত্তর দিল, অস্ট্রেলিয়া। পৌঁছর মাঝে কোন উত্তেজনার দেখা মিলল না। তৌসিফ এতে খানিকটা অবাকই হলো। এমনটা হওয়ার কথা না। পৌঁছ হচ্ছে চঞ্চলা এক প্রাণ। তার তো ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই খুশিতে লাফানো উচিত ছিল। তৌসিফের গলা জড়িয়ে শপিংয়ের বায়না করার কথা ছিল, কিন্তু এমন কিছু হচ্ছে না, বরং মনে হচ্ছে খানিকটা বিরক্তও। তৌসিফ ওর হাত ধরে নিজের কাছে টানে। হাতের উল্টো পিঠে চুমু দিয়ে জিজ্ঞেস করে নরম স্বরে, মন খারাপ? না তো। চোখ দুটো পিটপিট করে পৌঁছ। তৌসিফ ওকে চেনে, জানে। পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে হানি? আরেন্ট ইউ হ্যাপি? এত দূর গিয়ে কি হবে? হানিমুন পাওনা আমার। এখনো যাইনি। ঝামেলা কাল সব মিটি যাচ্ছে, তাই এই সপ্তাহের শেষ দিন যাচ্ছি, তোমার পাসপোর্ট রেডি। সব তো হয়ে গিয়েছে, হানিমুনে গিয়ে কি হবে? ব্রুকুচকে জিজ্ঞেস করে পৌঁছ। তৌসিফ হেসে ফেলে। বউয়ের গাল দুটো টেনে কপালে আদরের সহিত হাত বুলায়। আজ অনেকদিন পরে তৌসিফ তার চিরায়ত থুতনির চুমুটা দিয়ে বলল, তোমাকে নিয়ে আমার আজীবন হানিমুন হবে পৌষরাত। দেশেই থাকি। সিলেট যাই। চা বাগানে। ওখানে গিয়ে চা পাতা আনবনে। না হয় চলুন কক্সবাজার যাই। শুটকি আনবো এত এত। আপনাকে ভর্তা বানিয়ে খাওয়াব। তৌসিফ এবার এক টানে বুকের উপর নিল ওকে। কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা যাব। অস্ট্রেলিয়া ক্যান্সেল। উহু। বললাম না হানিমুন করব। টাকা এতই বেশি আপনার। দান করে দিন। কি দরকার যাওয়ার? ভালো লাগে না। পৌঁছ মুখে বিতৃষ্ণা। তৌসিফ বুঝেও না বুঝার মতো আচরণ করে। নিজের সাথে জড়িয়ে ধরে বলে, গেলেই ভালো লাগবে। এখন ওখানে স্নোফল হচ্ছে। ইউ উইল লাভ ইট হানি। পৌঁছর ততটা হেলেদুল দেখা গেল না। সেই বুকে চুপ করে রইল। তৌসিফ ওর চুলে হাত বুলায়। শান্ত স্বরে বলে, চুলগুলো ঝরঝরে হচ্ছে আবার। শ্যাম্পুটা কাজ করেছে তাহলে? এরপর থেকে চুলের অযত্ন আমি একদমই সহ্য করব না হানি। হুম। তৌসিফ চুল ছেড়ে গালে হাত বুলায়। এই দফায় বলে, খাওয়া দাওয়ায় অমনোযোগী তুমি হানি। এই খাই তো। আজ ডিম খেয়েছি কুসুম ছাড়া।
ফতাফত উত্তর এলো। তৌসিফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কুসুম ছাড়া? ফ্যাট তো। তাতে কি? বলতে গিয়েও থেমে গেল তৌসিফ। নিশ্চিত ডক্টর পরামর্শ দিয়েছে ফ্যাট কাট আউট করার জন্য। এজন্য উঠে পড়ে লেগেছে পৌষ। তৌসিফ খেয়াল করেছিল রাতে খাওয়ার সময়ও গরুর ভুনাটা পৌষ খায়নি। হাজার বলেও খাওয়ানো যাচ্ছিল না। যেই তৌসিফ নিজের প্লেট থেকে তুলে দিল তখন গিয়ে খেল। এমনি সময় খাবার তুলে দিল পৌষ যতটা খুশি হয় আজ তা হয়নি। তৌসিফ চট করে ধরে ফেলল সবকিছু। এখনই সঠিক সময় পৌষকে বুঝানোর। তাই বুকে থাকা পৌষকে নিয়েই উঠে বসে তৌসিফ। সোনালি রঙের লাইটগুলো জ্বলে উঠে সুইচ চাপতেই ঝলমলিয়ে উঠে তৌসিফের বিলাসবহুল মাস্টার বেডরুম। পৌষ ওর দিকে তাকিয়ে বলে, কি হলো? তৌসিফ পৌষর হাত দুটো ধরে। এই প্রথম দৃঢ় কণ্ঠে চোখে চোখ রেখে তৌসিফ বলে, তখন বিকেলে আমি কিছুই বলতে পারিনি পৌষরাত। এর মানে এটা না যে আমি তোমার কাছে জবাবদিহি চাইব না। আমার অনুমতি ছাড়া কিভাবে বাইরে যাও তুমি? তাও আমাদের পার্সোনাল ব্যাপারে। মাথাটা সহসা নামিয়ে নিল পৌষ। বুকটা সমান্তালের ছন্দপতন ঘটিয়ে এলোমেলো ছুটছে। তৌসিফ বুঝল, ভয় পাওয়াতে চায় না সে, কিন্তু একেবারে নরম স্বর আবার পৌষ বুঝবে না। হাতে মৃদু ঝাঁকি দিয়ে পুনরায় জিজ্ঞেস করতেই গড়গড় করে পৌষ বলে উঠল, আমি ভেবেছিলাম আমার কোন সমস্যা আছে তাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আপনি তো বাবু চাইছিলেন তাই আমিও পিল খাই না, কিন্তু তবুও। কে বলেছে তুমি পিল খাও না? গভীর অথচ তীক্ষ্ণ প্রশ্ন। পৌষ আমতা আমতা করে বলে, খাই না তো। আমি খাওয়াই তো রোজ সকালে দুধের সাথে। পৌষ যেন আকাশ থেকে পড়ল। ও তো পিল ছেড়েছে যবে প্রথম তৌসিফ বাদশার কথা বলেছিল। তৌসিফকে খুশি রাখতে সদা গতিশীল পৌষ। যেহেতু তৌসিফ খাওয়াবেই তাহলে পৌষকে কেন বলেছিল বাবুর কথা? প্রশ্নটা অবশ্য করা লাগলো না। তৌসিফ নিজ থেকেই বলল, তোমাকে বাবুর কথা বলেছিলাম যাতে তুমি নিজেকে প্রস্তুত রাখো পৌষরাত, আর কিছু না। আমার যদি অতি তাড়াহুড়ো থাকতো তাহলে আমি নিজ থেকেই কনসালটেন্টের পরামর্শে যেতাম। তোমার শরীর দেখেছো। একে তো আয়রন ডেফিসিয়েন্সি, তার মধ্যে এবার গেল ডেঙ্গু। আমি বউ মেরে বাচ্চা নিব পৌষরাত? আমার সেন্স নেই, বিবেক নেই আমার। তুমি কোন সাহসে আজ ডাক্তারের কাছে গেলে? হাত লুকিয়ে আছো কেন? হাত সামনে আনো। সূচের খোঁচা ইচ্ছে করে খেয়েছো, এখন হাত নাড়াতে পারো না। বলেই হাতটা টেনে ধরে তৌসিফ। পৌষ ফুপিয়ে কেঁদে উঠে। তৌসিফ হাত ছাড়ে না, নাই নরম আচরণ করে। কত বড় সাহস একা একা গিয়ে টেস্ট করাইও। পৌষ মিনমিন করে হাত ছাড়াতে চাইলেও তৌসিফ ছাড়ে না। পৌষ অসহায় চোখে তাকিয়ে বলে, সরুন না, হাতে ব্যথা পাই তো। তখন পাওনি। আমি বলতে বলতে হু হু করে কেঁদে উঠেও। সেকেন্ডর ব্যবধানে তৌসিফের বুকটায় ঠাঁই হয়, কিন্তু কণ্ঠ শক্তই থাকল। পৌষ বুকে নাক ঘষে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাফ করে দিন না, আর যাব না। যাওয়ার আগে মনে পড়েনি, আমি শুধু আপনাকে খুশি করতে চাইছিলাম। আমি তোমাকে নিয়েই খুশি পৌষরাত। প্লিজ আমার কষ্ট বাড়িও না। পৌষ চুপ করে রইল। তৌসিফ শক্ত হাতে ওকে বুক থেকে তুলে বলল, আমি তোমার নারী নক্ষত্র চিনেছি পৌষরাত। আমার উপর যাওয়ার চেষ্টা করো না। পৌষ মাথাটা নামিয়ে রাখল। এই ভয়টা ও তৌসিফকে পায়। তৌসিফ ওর থুতনি ধরে মুখটা তুলে বলল, এই ভুল যাতে আর না হয়। মনে থাকবে? হুম। ঠিক করে বলো। মনে থাকবে। তৌসিফ ওকে ছেড়ে উঠে গেল। পৌষ আটকে রাখা শ্বাস ত্যাগ করে। নজর দেয় তৌসিফের দিকে। বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়েছে সে। পৌষর চোখ দুটো ভরে উঠে। তৌসিফ এত কেন রাগ দেখাচ্ছে? সে কি বাচ্চা চায়নি? একবার না বরং কয়েকবার চেয়েছে। পৌষ কিভাবে বুঝতো ওটা কোনরূপ চাওয়া ছিল? তার মাথায় তো অত গভীর ভাবনা ঢুকে না। ধপ করে মাথাটা বালিশে দিয়ে রাখেও। যাবে না তৌসিফের কাছে। এত রাগ কেন দেখাচ্ছে? কিই বা এমন করলো পৌষ? মাথাটা বালিশে দিলেও তেমন একটা শান্তি পাওয়া গেল না। পৌষ উঠে দাঁড়ালো। ভয় লাগছে তার তৌসিফের কাছে যেতে। বিয়ের পর ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আছে তার। ঢুক গিলল পৌষ। পা টিপে টিপে রুম থেকে বের হতে নেয়া মাত্র বারান্দা থেকে গম্ভীর কণ্ঠে শোনা গেল, সাইড টেবিলে ব্রেড রোল ঢেকে রাখা আছে। পৌষ অসহায় অনুভব করল। তৌসিফ তাহলে ভেবেছে পৌষর ক্ষুধা লেগেছে।
পা ঘুরিয়ে এই দফায় বারান্দায় যায়ও। তৌসিফ তখন দূরে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। পৌষ নিজেও তাকালো। ঘন কালো কুচকুচে চারপাশ। পুকুরটায় আবারও কচুরি জমা হয়েছে। পাশে ইট পাথর দিয়ে কাজ চলছে। এই দিক দিয়েই বাজার। মেইন রোডের রাস্তা। ভ্রু উঁচু করে পৌষ ভাবে কতদিন বারান্দায় আসে নাও। বেশ ভালোই দিন হলো পৌষ এখানে আসে না, তাই হয়তো এই কাজ ধরার ব্যাপারটা দেখে নিও। ওখানকার গাছগুলো কি তাহলে কেটে ফেলবে? পৌষ ভাবুক হয়। আস্তে করে পেছনে থেকে জড়িয়ে ধরে তৌসিফকে। তৌসিফ মুখ ভর্তি ধোঁয়া ছাড়ে বাতাসে। ঠান্ডা বাতাস বইছে তখন। পৌষর লোম দাঁড়িয়ে গেল। তৌসিফের সাথে আরেকটু লেগে যায়ও। খুব খুব কাশির শব্দ হতেই সিগারেটটা অ্যাশট্রেতে পিষে ফেলে তৌসিফ। যথাসম্ভব কাশি চাপে পৌষ, যার দরুন চোখ দুটো লাল হয়ে উঠে ক্রমশ। তৌসিফের বুকের দিকে আরেকটু চেপে ধরে পিঠে ঠোঁট ছোঁয়াতেই তৌসিফ বলে, ভেতরে যাও। উহু, ঠান্ডা লাগবে। লাগুক। তৌসিফ ফিরে দাঁড়িয়ে বুকের মাঝে নিল পৌষকে। চুলের ভাঁজে আঙুল চালিয়ে বাঁকা হাসল। এইটুকু ছিল পৌষর ভাষায় বউকে হাতের মুঠোয় রাখার টোটকা, যা তৌসিফ খুব নিদারুণ ভাবে করেছে। তৌসিফ সফলও বটে। এখন সময় বউকে আদর আদরে আহ্লাদি করা। ভয় বুকেই মুখ লুকিয়ে আছে। তৌসিফ ঠান্ডা স্বরে বলে, শীত লাগছে না। না তো। এত বাতাস তবুও লাগছে না। উহু। কারণ আপনি আছেন না। তাহলে আরেকটু উষ্ণতা দেই। বুক থেকে মুখটা তুলে যেই না কিছু বলবে অমনি তৌসিফ ওকে পাজা কোলে তুলে রুমে ঢুকে বিছানায় সযত্নে ওকে রেখে নিজেও পাশে এলো। পৌষর দৃষ্টি এলোমেলো তখন। তৌসিফের গাঢ় চোখের চাহনি তার আবদার জাহির করে বারংবার। পৌষ সেই দৃষ্টিতে বোধহারা হয়, বাকশক্তি হ্রাস পায় তার। হিম হওয়া শরীরটা তখন আগ্নিতাপে ধীরে ধীরে উষ্ণ হয়। গভীরভাবে যখন দুজন মিশে যায় তখন প্রকৃতি নাটকীয়ভাবে আবহাওয়ার প্রতিকূলতা বৃদ্ধি করে। বাতাস আরেকটু শীতল হয়। তৌসিফ ঠিক ততটাই উষ্ণতা ছড়ালো পৌষর মাঝে। আবেগে গা ভাসায় পৌষ, ভুলে যায় কিছুক্ষণ পূর্বের স্বামীর হুমকি ধামকি। মিনুকে এখানে নিয়ে আসি। এই নিয়ে পঞ্চমবার সোহা মেহেদীকে বলল কথাটা। মেহেদী প্রথম দিন ভাবছি বললেও এরপর থেকে আর কিছু বলছে না। হুহা কোনোটাই না, সোহা উত্তর না পেয়ে পুনরায় বলে, মেহেদী আপনি শুনছেন? মিনুকে আনার কথা ছিল তো। মেহেদী তখন কিছু খাতা দেখছে। সোহা উত্তর না পেয়ে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে এলো। মেহেদীর জন্য চা এনে টেবিলে দিতেই মুচকি হাসল ও। সোহা আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, হেল্প করব? আরে না, হয়ে গেল বলে। সোহা ভাবল কাজটা শেষ হলে বলবে। আজ মেহেদীর মন ভালো। সকালে সোহার চুলে ফুলের মালা পেঁচিয়ে সে মাফ চেয়েছে। সোহার মনে কথাটা যদিও এখনো গেঁথে আছে, তবুও মৌখিক মাফ সে করেছে। মেহেদী যতক্ষণ খাতা দেখল সোহা পাশে বসে রইল। একবার গিয়ে শাশুড়িকে দেখে এসেছে। তার কোমরের ব্যথা সারেনি এখনো। অনেকটা সময় পর মেহেদীর খাতা দেখা শেষ হতেই সে সব গুছালো। বিছানাটা ঝাড়তে ঝাড়তে সোহা বলল, এসে পড়ুন। গোছানো শেষ। মেহেদী মা বাবাকে দেখে দরজার লকটা চেক দিয়ে এলো। চোর বাড়ছে ইদানিং। মেহেদী বিছানায় উঠতেই সোহা পা তুলে বসে। মেহেদী লাইট নিভিয়ে কাছে টানতেই সোহা বললেন না। মেহেদী ওর হাতটা নিজের বুকে রেখে বলে, কি বলবো সোহা রানীকে? মিনুকে আনার কথা। ঘুমাবে আসো। বলেই বুকে টেনে নিল। সোহা কথা বলার চেষ্টা করেও পারল না। মেহেদী এড়িয়ে যাচ্ছে কথাটা বারবার। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুটো হাঁচি দিল পৌষ। বুকের মাঝখানে চেপে ধরল ততক্ষণই। হাঁচির দাপটে ব্যথা হচ্ছে বুকে। তৌসিফ তখন গরম পানি হাতে এলো। পৌষকে জোর করা লাগলো পানিটুকু খেতে। তৌসিফ ভাবল ধমক একটা লাগাবে। ট্যাপটা ঘুরালেই গরম পানি আসে, তবুও এই মেয়ের তোত্তরামি। গরম পানি দিয়ে গোসল করলে নাকি গোসল গোসল লাগে না, কি আশ্চর্য কথাবার্তা। পানি খেয়েই পৌষ কাঁপতে কাঁপতে বলে, ক্ষুধা। তৌসিফ শুনতে পেল গুড়গুড় শব্দ হচ্ছে বউয়ের পেটে। রোলগুলো নিয়ে নিজেও কম্বলের নিচে ঢুকে পৌষর মুখে তুলে দিল। গরম করে এনেছে মাত্র আবার। তৌসিফ নিজেও মুখে তুলে। সঙ্গদোষে লোহা ভাসে, তৌসিফ এটা হাড়ে হাড়ে টের পেল। যেই তৌসিফ খাওয়া নিয়ে এতটা কনসাস ছিল, সে কি না দিন দাহারে এমন হাবিজাবি খাচ্ছে। পৌষ তৌসিফকে খেতে দেখে খুশি হলো। উঁচু এক ঢেকুর তুলে বলল, সস দেই। তৌসিফ মলিন চোখে তাকালো।
পৌষ নিজেই সস দিতে দিতে বলল, এই সস কিন্তু আমি বানিয়েছি, একদম হোমমেড যেমন আমি। তৌসিফ পলকহীন তাকিয়ে রইল। একটু আগে কাকে ধমকালো, কাকে উঁচু স্বরে শাসালো, কাকেই বা এত কথা শোনালো বিনা দোষে। এই মেয়ে দিব্যি তৌসিফের ন্যায়টা এখনো। তৌসিফ পাশ থেকে টিস্যু দিয়ে পৌষর মুখ মুছে দিতে দিতে বলল, সকালের খবর দেখবে, ভালো একটা হেডলাইন পাবে তাতে। পৌষ গোটা গোটা চোখে তাকিয়ে রইল। তৌসিফ চোখে হাসল। কাল বড় এক ঝামেলার সমাপ্তি হবে। হাতে পায়ে মোজা পরে গায়ে মোটা এক সোয়েট শার্ট পরা সত্ত্বেও ঠান্ডায় যেন পৌষর দাঁতে দাঁত লেগে যাচ্ছে। এয়ারপোর্টে নামা মাত্রই পৌষর শরীর অচল হয়েছে। প্লেনে ভয়াবহ এক অভিজ্ঞতা হলো ওর। বমি করেছে 3 বার। ফ্লাই করার সময় যখন প্রথম ধাপে বমিটা হলো তখন তৌসিফ বেচারা প্রতিপক্ষ থেকে নিজেকে বাঁচাতে সময় পায়নি। হুটহাট করেই যেন বমির দৃশ্যটা হলো। পৌষ হয়তো নিজেও বুঝতে পারেনি এমন কিছু হবে। তৌসিফ খুঁতখুত করা পুরুষ। সে না কুঁচকালো না। বমির টক গন্ধেও তার যেখানে নিজের বমি পাওয়ার কথা সেখানে কি না তৌসিফ ছিল বিচলিত। কতক্ষণে পৌঁছতে ধরবে এটাতেই মগ্ন ছিল ও। দ্বিতীয় দফায় প্লেন একবার ঝাঁকি খেল তখন পৌঁছ তলিয়ে দিল যদিও ততটা না। তৃতীয় বমি হলো ল্যান্ডিং এর সময়। শরীর কহিল হলেও সদা সচেষ্ট ছিল পৌঁছ তার জামাইয়ের টাকা উসুল করতে। এই যেমন প্লেনে যতবার খাবার সার্ভ করা হয়েছে ততবারই একটার জায়গায় দুটো নিয়েছে ও। তৌসিফ যা খাবে না তা সহ নিয়েছে। নিজের ব্যাগে যতটা পেরেছে শুকনো খাবার ভরেছে। মাঝে চকলেট সার্ভ করা হয়েছিল পৌঁছ দুটো নিয়ে আবার ডেকে দুটো নিল। তৌসিফ না পেরে একবার চাপা স্বরে ধমকালেও পৌঁছ দ্বিতীয় বেগে বলে উঠে, লাখ টাকার শোধ আমি তুলব না। আমি তো পারলে এদের দিয়ে হাত পা টিপিয়ে নিতাম। আশ্চর্য আমার আর বমি কেন আসছে না। ওরা পরিষ্কার করবে। টাকা আমি উসুল করেই যাব। আমার জামাইয়ের হালাল টাকা। তৌসিফ এহেন পাগলামি দেখে বিরক্ত হয় না। তার ভালো লাগে সবটা। এই দুষ্ট পাখি কতক্ষণই বা টইটি করবে। একটু পরেই ক্লান্ত হয়ে যাবে। তৌসিফ তখন অতীত থেকে ঘুরে আসে একটু আকটো। পিয়াসী অবশ্য এসবে কোনরূপ পাত্তা দিত না। 2 মাস অন্তর তাদের একটা করে ট্রিপ দেয়া হতো। প্রতি মাসে তাকে স্বর্ণ দেয়া হতো। মূলত পিয়াসী ছিল বিলাসিতা প্রিয়। তৌসিফও 2 হাত খুলে উজাড় করে দিয়েছিল। নিজের সবটা ভালোবাসা দিয়ে ফেলেছিল। হাজার চেয়েও ছোট্ট একটা তৌসিফও পায়নি। হয়তো ভাগ্যে ছিল এই দুর্দান্ত পৌষরাত যার ঔরসে আসবে তৌসিফের সন্তান। আপাতত তৌসিফের এক বাহুর ভাঁজে পৌষর এক হাত ঢুকানো। তৌসিফ অন্য হাতে ফোনে কাউকে কল দিচ্ছে। পৌষ পরপর দুটো হাঁচি দেয়া মাত্রই তৌসিফ ওকে টেনে কাছে নিল। নিজের পরনে থাকা জ্যাকেটের জিপ এক টানে খুলে পৌষর মাথাটা নিল সেখানে। উষ্ণ তপ্ত একখানা বুক। শক্ত অথচ অতি কোমল পৌষর জন্য। পৌষ নাক টেনে শ্বাস নিল। তৌসিফের ঘ্রাণ তখন পৌষর নাসারন্ধ্র ভেদ করে হৃৎপিণ্ড দাপিয়ে বেড়াচ্ছে। তৌসিফ ওকে ওভাবে নিয়েই ফোনে গম্ভীর কণ্ঠে শুধু বলল, কাম ফাস্ট। অপর পাশের ব্যক্তির কথা শোনা গেল না। পৌষ কাঁপতে কাঁপতে বলল, কে আসবে নিতে? এখানে কেউ চেনা আছে আপনার? তৌসিফ বউয়ের লাল হয়ে আসা নাকটা টেনে ধরে। বরফের মতো ঠান্ডা সেটা। তৌসিফ ঝুঁকে আলতো চুমু দিল তাতে। পৌষ সরে যেতেই ওকে টেনে কাছে নেয়। পৌষ কপট রাগ দেখিয়ে বলল, এখানে কত মানুষ। ইটস অস্ট্রেলিয়া হানি। তাতে কি? লজ্জা শরম ভুলে গুলিয়ে খেয়ে ফেলবেন আপনি। যার যার হক বুঝে নিতে হয়। শুনেছি বুড়োরা বউ আদর করে বেশি। ঝলমলে গ্লোয়িং তৌসিফের মুখটায় আচমকাই আধার ছেয়ে গেল। সুন্দর ঠোঁটটায় থাকা হাসিটুকু যেন গিলে ফেলল ও। পৌষ অবাক হয়ে সেকেন্ডের ব্যবধানে তৌসিফের পরিবর্তন দেখে। অবাক হতে গিয়েও যেন হয় না। জামাই তার এসব নিয়ে খুবই সচেতন। পৌষ হাত উঁচু করে তৌসিফের গালের দাড়িতে রেখে হেসে দিয়ে বলল, মাফ চাইছি ভাই। আপনি জোয়ান। আমি বুড়ি। কুড়িতে এমনিতেই মেয়েরা বুড়ি। আমার তো 20 পার হয়েছে। তৌসিফের আধার সরল না। পৌষ হাসতে হাসতে লুটিয়ে পড়ে বুকে। তৌসিফ এক হাতে ধরে ওদের সামনে থামা গাড়িতে উঠল। পৌষ তৌসিফের গা ঘেঁষে বসে একদম। তৌসিফ মানুষটা গরম গরম। আশেপাশে প্রচুর ঠান্ডা সাথে বাতাস বইছে। সুন্দর রাস্তা দেখে পৌষ অবাক চোখে তাকিয়ে রইল। বাড়িঘর খুব কম এখানে। মাঝে শুধু গাছপালা। রাস্তাটাও ফাঁকাই বলা চলে।
মাঝে মধ্যে দুই একটা গাড়ি যাচ্ছে। তৌসিফের বাহুবন্ধনে থেকে এতটুকুই দেখে পৌষ। হোটেলে পৌঁছাতেই পৌষ অবাক হয়ে তাকিয়ে রয়। এটা মূলত তার কাছে হোটেল লাগছে না, আলিসান বাড়িই বলা চলে। 4 নাম্বার ফ্লোরে লিফট থামতেই পৌঁছ দেখল কিচেন সহ একটা এক রুমের বিশাল জায়গা। বাথরুম দেখে দুটো ঢোক গিলেও কাচের গ্লাসের বাইরে দৃষ্টি দিয়ে আরেক দফা অবাক হলো পৌষ। চোখ জুড়ানো এক সুন্দর দৃশ্য। সময়টা রাত হওয়াতে আগুন জ্বালিয়ে কেউ কেউ ড্রিঙ্ক করছে, খাওয়া দাওয়াও চলছে। তৌসিফ গায়ের কোট খুলতে খুলতে ডাকল, হানি। হু। অমনোযোগী উত্তরে তৌসিফ এগিয়ে এলো। জুতা খুলে দিতে বলতেই পৌঁছ ফিরে ওর দিকে পিটপিট করে তাকিয়ে বসে জুতা খুলতে খুলতে বলে, হানিমুনে বউ দিয়ে কেউ কাজ করাই? আমার বউ করে, জামাই করাই। বাইরে কি দেখছিল আমার তোতা পাখি? ওখানে পার্টি হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমরাও ইনভাইটেড। হোটেলের তরফ থেকেই এটা। পৌঁছ এক জুতা খুলেই লাফিয়ে উঠে ঝলমলে গলায় বলে, চলুন তাহলে। তৌসিফ এক ভ্রু উঁচু করে বলল, হুয়াই, পাগল আপনি? দাওয়াত দিল যাব না? ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। রাতে ওখানে খেলাম তাহলে টাকা বাঁচলো তো নাকি? এখানে আর খাবো কেন? তৌসিফ নাক কুঁচকে হাসল। পৌঁছ সেই দিকে তাকিয়ে রইল। এভাবে তৌসিফ যখন হাসে তখন তাকে মারাত্মক লাগে। পৌঁছ অবাক হয়ে তখন সেই হাসি গিলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই পুরুষ এত সুন্দর কেন? কোন কপাল পুরি একে ছেড়ে গেল? তার কি মন চায় না এই হাসি আজন্মভর তাকিয়ে দেখতে? তার কি বুকে উত্তাল প্রেমের ঢেউ উঠত না এই হাসি দেখে? পৌঁছ তো পাগল বনে যায়। তার আত্মাটা কেমন ছলকে উঠে। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হয়। মন চায় সেই অনুভূতি পুষে রেখে দিতে। বড়ই সুন্দর এক অনুভূতি, ক্রমময় অনুভূতি। চোখ মুখ উল্টে তোত্তারা হয়ে শুয়ে আছে পৌষ। তার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা কাজ করছে। যদি এখান থেকে পালিয়ে যায় তখন তৌসিফ চমকাবে। ভাববে অচেনা জায়গায় পৌঁছ কোথায় বা গেল। তখন সে ভাঙা হারিকেন দিয়ে বউ খুঁজবে। পৌঁছ আবার চালাক, চতুরতা তার হাড্ডিগুড্ডিতে ভরপুর। পৌঁছ লুকাবে বিশাল বড় এই আলমারির পিছনে। তৌসিফ যখন বউ খুঁজতে খুঁজতে পাগল তখন পৌঁছ ফ্রিজে থাকা দামি দামি ফলগুলো খাবে আর টিভি ছেড়ে মনমতো একটা জাপানিজ কার্টুন দেখবে। বিষয়টা মন্দ না, করাই যায়। এতটুকু শাস্তি তো তৌসিফের হক। হক মারা পৌঁছ পছন্দ করে না। সে খুব করে চায় যার যার হক সে পাক। এই শাস্তিটা তৌসিফ পাবে সদ্য অপরাধের জন্য। এই ভয়ঙ্কর ঠান্ডায় সে পৌঁছকে গোসল করতে বাধ্য করেছে। পৌঁছ নাকি ময়লা হয়ে গিয়েছে। এই পুরুষটা প্রচুর খুঁতখুত করে। তার খাবারে খুঁতখুত, মানুষে খুঁতখুত, এমনকি তার পরিবেশের উপরও এক খুঁতখুত স্বভাব আছে। এই যেমন যেখানে সেখানে সে থাকতে পারে না। পৌঁছর মনে হয় এটা একটা রোগ। এই রোগের নাম খুঁতখুতানি রোগ। এই রোগের কোন ঔষধ নেই, আছে শুধু ঝাড়ফুঁক। পৌঁছ ভাবল এই দফায় একদিন দেশে ফিরে তৌসিফকে ছাড়াবে। ঝাড়ুর 2 বাড়ি খেলেই সে ঠিক হয়ে যাবে। তার কাটার মতো সোজা হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে কেউ বউ গোসল করায়? আরে ভাই, প্লেনে করে এসে কেই বা ময়লা হয়? আশ্চর্য। পৌঁছ যখন আকাশ পাতাল উদ্ধার করে চিন্তা করতে করতে ডুবে যাচ্ছিল তখন তার পথভ্রষ্ট করতে তৌসিফ হাজির হলো। পৌঁছকে গোসল করিয়ে এখন নিজেও গোসল করে এসেছে। এসেছে তো এসেছে, খালি গায়ে রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে। এতে অবশ্য পৌঁছর সমস্যা হচ্ছে। তার মনোযোগ ঠিক থাকছে না। রাগগুলো ধরে রাখা যাচ্ছে না। পৌঁছ বিরক্ত হয় নিজের উপর। রাগ কেন ধরে রাখা যাবে না? রাগকে ধরে রাখতেই হবে। তৌসিফ তালুকদারকে বসে আনতেই হবে। তার বুঝতে হবে শীতের দেশে গোসল করা বাধ্যতামূলক না। গোসলে পানি নষ্ট হয়। দেশে পানির বড়ই আকাল। না জানি কবে পানি ফুরিয়ে যায়। পৌঁছ বড়ই চিন্তিত। ওর চিন্তার ফাঁকে হঠাৎ গায়ে কিছু পড়তেই কম্বলের নিচ থেকে লাফিয়ে উঠে চিৎকার করে পৌঁছ। ভেবেছিল গায়ের উপর পোকামাকড় কিছু বুঝি পড়ল, কিন্তু না, তেমন কিছু না। তৌসিফ লোশন ছুঁড়ে দিয়েছে। পৌঁছ হাতে নিয়ে তা তৌসিফের দিকে ফিকে মারে। ক্যাচ ধরে সগর্বে হাসে তৌসিফ। কোমরের ট্রাউজারটা টেনে কাছে এগিয়ে এসে পৌঁছর সম্মুখে দাঁড়িয়ে আদেশ ছুড়ে, লোশন লাগিয়ে দাও। পৌঁছ সাদা সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, আমি তো পারি না। আসো শিখিয়ে দেই। শিখতেও চাই না। মানুষ শীতের দিনে শরীরে কিছু তো লাগায় নাকি?
দেখেছ নিজেকে তুমি? শরীরের কি অবস্থা হানি? বিষণ্ণ গলায় পৌঁছ বলল। হু, ব্যাস এতটুকুই। হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে শরীরে কম্বল টানতেই তৌসিফ কেড়ে নিল তা। কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি? পৌঁছ উত্তর করে, কই কিছুই না। আশ্চর্য, তুমি কোথায় তাকিয়ে আছো পৌষরাত? কোথায় তাকালাম আবার? আপনার দিকেই তো তাকিয়ে আছি। পৌষরাত, বলুন, তুমি কি দেখছো? আপনাকে দেখছি। খালি গায়ে আছেন, পরনে কালো ট্রাউজার, গলায় টাওয়াল। দেখে তো হাতে কি? খালি। তৌসিফ চিন্তিত হয়ে এগিয়ে এসে বিছানায় বসে পৌঁছর মাথাটা ধরে নিজের মুখের সামনে এনে বলে, এখন বড় আলমারিটা দেখা যাচ্ছে। এই যে। আঙুল দিয়ে উল্টো দেখালো তৌসিফকে। তৌসিফের মাথাটা তখন ঝিমঝিম করতে লাগলো। পৌঁছর চোখে যে সমস্যা হচ্ছে তা বুঝে গেল যেন, কিন্তু হঠাৎ করে কিভাবে সম্ভব। পৌঁছ দেখল তৌসিফ চিন্তায় মুখটা পাংশুটে করে তাকিয়ে আছে। ফোনটা হাতে তুলে ঝটপট কল লাগালো কাউকে। মনে মনে ভীষণ মজা পেল পৌঁছ। তৌসিফকে বোকা বানাতে পেরে তার বুকের ভিতর এক অজানা সুখ হচ্ছে। এই লোক মহা চালাক। ঠান্ডায় গোসল করানোর শাস্তি এটাই। কাল সকালে গিয়ে পৌঁছ ঠিক হবে। পৌঁছ উঠে আলমারিতে গিয়ে ব্যাগ নিল। তাকিয়ে রইল তৌসিফের দিকে। চিন্তিত মুখে সে তখনও কল করছে। পৌঁছ প্লেন থেকে আনা চকলেট বের করে একটা নিজের মুখে দিল। গুনগুন করে গান গাইতে গাইতে গিয়ে বসল তৌসিফের পাশে। একটা চকলেট খুলে তৌসিফের মুখে দিতেই কাঙ্ক্ষিত কলটা রিসিভ হলো। তৌসিফ চকলেট চুষতে চুষতেই ডিনার দিতে বলে রেখে দিল। পৌঁছ হা করে শ্বাস টানল। এটা কি হলো? পৌঁছ তো ভাবল তৌসিফ হয়তো ডাক্তারকে কল দিচ্ছে। ডাক্তার এলেও পৌঁছ কিছুক্ষণ তিরিং বিরিং করত, কিন্তু কোথায় ডাক্তার। তৌসিফ ফোনটা রেখে লোশন এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি লোশন দাও হানি। পৌঁছর এত রাগ লাগলো যা বলার বাইরে। তার মন চাইল এই লোকটাকে খামচে দিতে। ওরই দশ। মনে রাখা উচিত ছিল এটা তৌসিফ তালুকদার। দ্য মোস্ট চালাক ব্যাটা। পৌঁছ মনে মনে গালি দিল, খাটাস ব্যাটা। কি বিড়বিড় করছো? পৌঁছ মুখ লটকে তৌসিফকে লোশন লাগালো। এই লোক একটা অলস। এইসব কাজ সে নিজে করবে না, পৌঁছকে দিয়েই করাবে। পায়ে লোশন লাগিয়ে নখে আবার আলাদা জেল লাগায়। পৌঁছ মুখ কুঁচকেই রাখল। কোন পুরুষ এতটা ঢং কিভাবে করতে পারে? এমনিতেই এত সুন্দর, তার উপর এসব ডলাডলি তার লাগবেই। খাবার আসতেই তৌসিফ তা নিয়ে নিজেই সার্ভ করে। পৌঁছকে ডাকতেই গমগমে স্বরে শোনা গেল, খাবো না। উঠে এসো। ক্ষুধা নেই। আছে। বলেছি তো খাবো না। হানি আমঠু হাঙ্গরি। পৌঁছর বুকে একটু একটু মায়া লাগে। উঠে বসে মাথা সহ কম্বলের নিচেই রেখে বলে, এখানে দিন। এখানে এসো। মোটেই না। তৌসিফ বউকে আর খোঁচালো না। উঠে প্লেট নিয়ে বসে পৌঁছর হাতে দিল। প্লেট নিয়ে অন্য দিকে মুখ করে খাচ্ছেও। তৌসিফ শ্বাস টানল। শুধুমাত্র গোসল করালো বলে এত রাগ? ভাবা যায়। হানিমুনে এসে যদি বউই রেগে থাকে তাহলে হানি যায় একদিকে, মুন যায় আরেক দিকে। এক বিরাট মুশকিল। তৌসিফ অসহায় অসহায় বোধ করে। বউ নিয়ে বড় জ্বালায় আছে সে। এই ফিলোসফির কোন ব্যাখ্যা নেই। কেউ দিতে পারবেও না। যেই তৌসিফ তালুকদারের ধারে কাছে কেউ ঘেঁষার সাহস পায় না, সেই তৌসিফ তালুকদার এখন বউয়ের আশেপাশে ঘুরঘুর করে। আদর সোহাগ পাওয়ার জন্য ভেতর ছটফট করে তার। মন চায় এই আদরটার সাথেই থাকতে। সারাক্ষণ চোখ ভরে একেই দেখতে। বেল বাজতেই তৌসিফ উঠে দরজা খুলে। সাদা শার্ট কালো প্যান্ট পরে ফর্মাল লুকে একজন লোক এসে ওয়াইনের একটা বোতল এবং কিছু আইস কিউব সাইডে সাজিয়ে রেখে গেল। ইংরেজিতে কোনরূপ জোরতা ছাড়াই হাসি মুখে তাদের স্বাগতম জানিয়ে কিছু সুন্দর বাক্য আউড়িয়ে গেল। তার কথা ছিল এই যেমন, আপনাদের রাত মিষ্টি মধুর হোক। এছাড়াও হাঙ্কি পাঙ্কি আরো অনেক কিছুই বলেছে সে। পৌঁছ উত্তরে চমৎকার এক মুখ ভ্যাংচি দিয়েছে। লোকটা থতমত খেলেও মুখ হাসি হাসি রেখেছে। বলা যায় এটা তাদের দক্ষতা। কাজের ক্ষেত্রে এরা যথার্থ পটু। লোকটা যেতেই চোখ সিকায় তুলে পৌঁছ প্রশ্ন করল, হানিমুনে এসেছে এসব গিলতে? কিসব বলো তুমি হানি? বউ থাকতে আমি এসব ধরব? না থাকলে ধরেন। টুকটাক। বাহ, ভালো তো। আসুন খাই। অবাক কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করে, কি খেতে চাও? মাগনা সবই খাবো আমি। তৌসিফ গরম পানির কেতলিটা চালু করে পর্দা টানতে টানতে বলল, এখানে কিছুই মাগনা না।
তাহলে আপনি টাকা দিয়ে কিনে ছাইপাশ খাচ্ছেন? বাহ, খুবই ভালো। এসব খেতেই এখানে এসেছেন। এখনই দেশে যাব আমি। আপনি থাকুন এখানে। কেতলিতে পানি ফুটতে শুরু করেছে। তৌসিফ গিয়ে দুটো কাপে কফির স্লেশে ঢেলে গরম পানি দিল। পৌর উত্তর না পেয়ে গমগমে স্বরে বলল, কথা বলেন না কেন? হ্যাঁ। তৌসিফ কাপ নিয়ে একটা পৌঁছর হাতে দিয়ে বলল, তুমি এত কথা কিভাবে বলো? আমার কি যে ভালো লাগে, মন চায় সারাটাক্ষণ তোমাকে শুনি। আপনি কি আমাকে রেডিও বলে অপমান করছেন? তৌসিফ বিছানায় পা তুলে বসে হাসল। পৌঁছর গা ঘেঁষে বসে বলল, অনেক ঠান্ডা। তাহলে মরুভূমিতে যেতেন। গরম লাগতো। মরুভূমিতে হানিমুন, নট আ ব্যাড আইডিয়া। যাবেন নাকি? কেন নয়? কবে যাবেন? নেক্সট হানিমুনে। এতই সোজা? বউ তো আমারই। সোজা না কঠিন তা আমি দেখে নিব। কফিটা মজা লাগছে। ল্যাটের টেস্ট ভালো। বিস্কুট নেই এখানে? ক্ষুধা লেগেছে। না, কিন্তু এটার সাথে বিস্কুট ভালো লাগবে মনে হচ্ছে। তৌসিফ ফোন হাতে তোলা মাত্রই পৌঁছ কেড়ে নিল। তার মুখটা হাসি হাসি। তৌসিফ এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, কি হলো? পিঠ থাপড়ে দিন আমাকে। কি? আরে দিন না। তৌসিফ ঠাই বসে রইল। পৌঁছ নিজের পিঠে নিজেই থাপ্পড় দিয়ে বাহবা দিল। উঠে গিয়ে ব্যাগ থেকে দুটো বিস্কুটের প্যাকেট বের করে বলল, এটা প্লেন থেকে চুরি করে এনেছি। বাথরুমে যাওয়ার সময় সাইডে দেখেই দুটো তুলে নিয়েছিলাম। দেখলেন কিভাবে চলতে হয়? আমার জামাই। তোমার জামাই এর কষ্টের টাকা। জানি তো আমি। এসো এখানে। কফি ঠান্ডা হচ্ছে। পৌষ মহা আনন্দ নিয়ে চায় বিস্কুট ডুবিয়ে খেল। তৌসিফ বউয়ের কপালে হঠাৎ নিজ থেকে চুমু দিতেই পৌঁছ চাইল মুখ তুলে। তৌসিফ ওর গালে হাত রেখে বলল, সব সময় এমন থেকো পৌষরাত। কখনো বদলে যেও না। আমাকে ফেলে যেও না। কেন যাব? যেতেই দিব না। তৌসিফের গালে হাত রাখে পৌষ। দাড়িতে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আপনি যে দেখতে অনেক সুন্দর তা কি জানেন? জানি। কে বলল? মা বলতো। শাশুড়ির সাথে আমি একমত। আমি শুধু সুন্দর না, বরং অতি সুন্দর। পুরুষদের এত সুন্দর হতে নেই। তৌসিফ ওকে টেনে বুকে ফেলে গলায় হাত দিতেই ঝটকা মেরে উঠে বসে পৌষ। দাঁত কেলিয়ে হেসে বলে, ভুলে যাইনি কিন্তু। এখন নয় ছয় কিছুই মানব না। একটু আগে গোসল করেছি। কাম অন হানি। উহু, প্লিজ। কুত্তায় কামড়ালেও না। আজব কুকুর কেন কামড়াবে? ঘুমান সাহেব। আজ ডাল গলবে না কিছুতেই। রাগ পড়ে দেখিও তোতা পাখি। তৌসিফ নানান কথা বলল। পৌষ অনড়ভাবে বসে রইল। আচমকা টানে ওকে নিজের কাছে নিল তৌসিফ। পৌষ গাঢ় চাহনি দিল ওকে। তৌসিফ চোখে হাসে। অদ্ভুতভাবে পৌঁছর রাগ পড়ে গেল। যেন বরফের দেশে দ্বিপ্রহরের সূর্য উকি দিল। টলমল করছে সমুদ্র। পৌষ বিগলিত হল। নিজে আগ বাড়িয়ে তৌসিফের কপালে চুমু দিয়ে বলল, সুন্দর পুরুষ। অস্ট্রেলিয়ার আবহাওয়া শীতল, সাথে বইছে হাওয়া। সেই হাওয়া বড়ই ঠান্ডা। গায়ে কাটা দেয়ার মতো ঠান্ডা। সূর্য এখানে সচরাচর দেখা দেয় না। সিডনি শহরটা তখন সূর্যের অনুপস্থিতিতে বড়ই ফ্যাকাশে, অথচ তার রূপ বড়ই চমৎকার। মানুষজন সকাল হতেই বাইরে বিচরণ করছে। সূর্য কৃপণতা দেখিয়ে ঠক ধরেই আড়ালে রইল। আলসতা দেখিয়ে উঠে বসে পৌষ। গায়ে ব্যথা নিয়ে আড়মোড়া ভাঙেও। যদিও তার শয় গিয়েছে এখন, তবুও মাঝে মধ্যেই মাথা চারা দিয়ে উঠে। চোখ ডলতে ডলতে ওর খেয়াল হলো এটা কিছু মাস পূর্ব পৌষ যেই জামাই বাড়ি পেয়েছে সেটা না। এটা অপরিচিত এটা জায়গা। টনক নড়ল ওর। এক ধ্যানে কিছুক্ষণ রুমটার সিলিং দেখে পৌষ। হঠাৎই মনটা প্রচণ্ড খারাপ হয়। হাঁটু ভাঁজ করে মাথা ঠেকায় পৌষ। এই সব কিছুই তার নিকট স্বপ্ন। অল্পস্বল্প পেটে ব্যথা হতেই পৌষ পেট চেপে ধরে। মুখে ব্যথাকাতুর শব্দ উচ্চারণ করে পুনরায় বালিশে মাথা রাখে। শ্বাস প্রশ্বাস আচমকাই বেগতিক হয়। পৌষ আশেপাশে তৌসিফকে খুঁজে। না, নেই সে। একবার অল্প স্বরে ডাকও দিল, আপনি এখানে আছেন? শুনছেন? উত্তর আসে না, মানে তৌসিফ এখানে নেই। পৌষ চোখ বুজে নিল। কার্নি শুকছে কয়েক ফোঁটা, মুক্তোর দানা ঝরল তখন। তৌসিফ থাকলে নিশ্চিত এখানে কাণ্ড ঘটিয়ে ফেলত। বউ নিয়ে বড়ই চিন্তিত থাকে। সময় গড়ালো মিনিট 5, সাথে 20 সেকেন্ড। সফেদ দেয়ালে সোনালি রঙের ঘড়িটায় তখন টুং করে শব্দ হয়। সচকিত দৃষ্টি ফেলে সেদিকে দৃষ্টিপাত করে পৌষ। পুনরায় উঠে বসে।
আস্তে ধীরে হেঁটে যায় বাথরুমের দিকে। এদিকে একটা বিষয় অবশ্য নিন্দনীয় লাগে পৌঁছর কাছে। শাওয়ার নেয়ার জায়গাটাতে স্বচ্ছ কাচ, ভেতর বাহির সবটা দেখা যায়। এমন কুরুচিপূর্ণ ডেকোর ওর ভালো লাগে না। এদিকে তৌসিফ স্পেশাল ভাবে এই হানিমুন সুইট বুক করেছে। এসেছে থেকে একের পর এক চমক। বাথরুমের বাথটাবে গোলাপের পাপড়ি দিয়ে সবটা সাজানো ছিল, সাথে ছিল অজস্র ছোট ছোট রং বেরঙের মোমবাতি। কিছু আলোকসজ্জা আবার রুমে জুড়ে চারপাশে। পৌষ অনেক চেঁচামেচি করে পর্দা লাগিয়েছে। তৌসিফ অবশ্য এতে নারাজ ছিল। কাচের দরজায় ঠক ঠক শব্দ হতেই পৌষ সাড়া দেয়। আছি আমি। কি করছো? ব্রাশ করছি। খুলো তাহলে। অপেক্ষা করুন। ব্রাশ হাতে থাইটা খুলে পৌষ। তৌসিফ ঘর্মাক্ত শরীরে বড়ই উদ্বিগ্ন হয়ে যায়। চিন্তার ছাপ কণ্ঠে ফেলে শুধায়, ঠিক আছো? আমি বাইরে একটু জিমে গিয়েছিলাম। ভাবলাম তুমি ঘুমাচ্ছ। পৌষ কুলি করতে করতে বলে, এখানেও জিম করা লাগে? আলগা ঢং। বাঁকা চোখে তাকিয়ে বলতেই তৌসিফ ওর দিকে এগিয়ে আসে। বেসিনের সামনে এসে গরম পানির ট্যাপ চালু করে মুখে পানির ঝাপটা দিয়ে বলে, হোটেলেই ছিল তো? ফ্রি? হ্যাঁ। পৌষ ফতাফত বলে উঠল, হায় হায়, আগে বলবেন না। রোজ 2 বেলা করে যাবেন, মাগনা নাকি? আই শুনুন আমিও যাব। তৌসিফ বক্র হাসে। মুখে ক্লিনজার লাগাতে লাগাতে বলে, আমাকেই সামাল দিতে তোত্তারা ব্যাকা হয়ে যাও, সেখানে যাবে নাকি জিম? সরাসরি ঠেস। পৌঁছর রাগ হলো। দাঁত চেপে বলল, আপনি একটা বুইরা খাটাস। তৌসিফ কপালে মৃদু ভাঁজ ফেলে ডান হাত দিয়ে পৌঁছর চোয়ালে চাপ দেয়। ফলাফল স্বরূপ চেপে রাখা দাঁতের পাটি আলগা হয়। তৌসিফ ছেড়ে দেয়ার আগে তাতে আলতো চুমু দিয়ে বলে, দাঁত চাপতে নেই। কথা বলবেন না? আপাতত বলছি না। জলদি গিয়ে গায়ে ভারী কিছু দাও। পারবো না। হানি, ইটস টু কোল্ড। হোক। কথা শুনবে না? আমাকে যে ছোট করে কথা বলে তার কথা আমি শুনব না। খারাপ লোক। বিড়বিড় করে বলতে বলতে পৌঁছ চলে গেল। তৌসিফ অবশ্য শুনল, তবে ঘাটল না। ছোট্ট ব্যাপারটা যে পৌঁছর মাইন্ডে লাগবে তা বুঝতে পারেনি তৌসিফ। রুমে এসে দেখা গেল পৌঁছ বিছানা গোছাচ্ছে। তৌসিফ পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকাতেই পৌঁছর নাক টানার শব্দ এলো। তৌসিফ পুরোপুরি ভাবে থতমত খেল। কথাটা কি খুবই বলেছে সে? তেমন কিছু মিন করে তো বলেনি, তাহলে পৌঁছ কেন এতটা কষ্ট পেল? ব্যস্ত হাতে ওকে নিজের দিকে ঘুরিয়ে তৌসিফ গালে হাত রাখে। অধিকার বোধ নিয়ে বলে, তাকাও। পৌঁছর নজর ফ্লোরে। কাঠের ফিনিশিং দেয়া তাতে। পৌঁছ ভাবছে কতই না দামি হবে এই কাঠ, না হলে কেন গুনে খাচ্ছে না। হঠাৎই আবার মনে হয় ছোট্ট বেলায় একবার 10 টাকা দামের মুরগির বাচ্চা কিনেছিল পৌঁছ। চাচাকে অনেক বলে কয় কিনতে হলো। তো একদিন ওদের খাবার শেষ হয়ে গেল। চাচা বাড়িতে নেই। চাচির কাছে চাইতেন, চাচি বলল চাল দিতে। পৌঁছ তাই দিল। আফসোস অত ছোট বাচ্চা চাল খেতে পারে না। পৌঁছ তখন ঝাড়ু দিয়ে কয়টা মাছি মেরে খাওয়ালো। হেমন্ত তখন স্কুল থেকে ফিরেছে। পৌঁছ দৌড়ে যেয়ে বলতেই হেমন্ত দেখে তার পকেট শূন্য। বন্ধুদের সাথে লুকিয়ে বেনশন সিগারেট খেয়ে উল্টো দোকানে 2 টাকা পড়ে দিবে বলে একটা সেন্টার ফ্রুট চিবুতে চিবুতে বাড়ি ফিরল। পৌঁছ আবার তার খুবই আদরের। হেমন্তের কাঁধের ব্যাগটা পৌঁছকে দিয়ে বলল, ভেতরে রেখে আয়। এক দৌড়ে পৌঁছ তাই করে। হেমন্ত তখন পচা একটা কাঠের টুকরো বের করে। গ্যাসের ভয়ঙ্কর সমস্যা। বড় চাচি প্রায়ই লাকড়ি সংগ্রহ রাখেন। হেমন্ত কাঠটা টুকরো করা মাত্রই ছোট ছোট কাঠের রঙের পোকা বেরিয়ে আসে। মুরগির বাচ্চাগুলো ঠুকরে ঠুকরে খায়। পৌঁছ উচ্ছ্বাসিত হয়ে আগামী 2 দিন তার মুরগির বাচ্চাদের ওই পোকা খাওয়ালো, সাথে যতটুকু পারা যায় মাছি। তৌসিফ বেখেয়াল পৌঁছকে দেখে নিজেই মুখটা তুলে বলে, কি ভাবছো? মুরগির বাচ্চা? মুরগির বাচ্চা? চিকেন খাবে আমার তোতা পাখি? ধুরু মিয়া। আপনার আলগা পীড়িত রাখুন। আচ্ছা, বলুন কখনো মুরগি পেলেছেন? 10 টাকা দামের। ওই যে বাসায় এসে বিক্রি করত। তৌসিফ জান প্রাণ অবাক হয়। ও কি না মুরগির বাচ্চা পালবে? তাও আবার 10 টাকা। আশ্চর্য। যদিও এত মাসে তৌসিফ বউয়ের পাগলামিতে অভ্যস্ত। মুখটায় পানির ঝাপটা দিয়ে মুছতে মুছতে বলল, কুকুর পেলেছিলাম। কুত্তা পালা ভালো না, জানেন না? উপফ পৌঁছরাত। কুকুর বলা যায় না। না ফিলিং পাই না।
কুত্তা বললে মনে শান্তি লাগে। এখন ধরুন কাউকে আমি গালি দিব, তখন যদি বলি, এই শোনো তুমি একটা কুকুর, তখন কি মনের ভাব প্রকাশ হতো? একটুও হতো না। কিন্তু যদি বলি, শালা তুই একটা কুত্তা, তাহলে মনের খায়েশ মিটে যাবে। তৌসিফের মাথা ঘুরতে চায়, কিন্তু তৌসিফ সামলে নেয় নিজেকে। পৌঁছকে পাজা তুলে হঠাৎ পৌঁছ গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে। কাঁধে মাথা রেখে বলে, এভাবে বাইরে যাবেন? আমার তো সমস্যা নেই। তাহলে চলুন। এই ড্রেসেই যাবে? পৌঁছ একটু ফেঁসে গেল, মুখটা গোমরা হয়ে গেল সহসা। বলল, না নেয়ার ধান্দা। নামান আমাকে। একটা ট্যুর তো দেয়াই যায়। দরজা খুলে বিশাল বড় করিডোরে চলে এলো তৌসিফ। পৌঁছ অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে নিল। চাপা স্বরে বলল, কই যান? জানি না তো। আজব কি করছেন? আমি তো ফাইজলামি করছিলাম। গুড মর্নিং স্যার। আচমকা শক্ত হাতে তৌসিফের পিঠ আঁকড়ে ধরে কাঁধে মুখ গুজে পৌঁছ। সাদা ধবধবে বিড়ালের মতো লোকটাকে তার ম্যানেজার মনে হলো। লজ্জায় মরি মরি পৌঁছ। তৌসিফ মুচকি হাসল। পৌঁছ আকুতি করে উঠল, প্লিজ ফিরে চলুন। আর দুষ্টামি করব না। দুষ্টামি না করলে যাব না। আচ্ছা, দুষ্টামি করব। এখন করো। ভাই, দয়া করে ফিরে চলুন। আমার সত্যিই লজ্জা লাগছে। তৌসিফের কাঁধেই মুখটা গুজে রইল। আচমকা কাঁধে দাঁত বসতেই তৌসিফ হেসে ফেলল। ফিচেল স্বরে বলল, এই দুষ্টামি আমিই করতে পারি। হিজাবের উপর দিয়ে পৌঁছকে টুপি পরালো তৌসিফ। পৌঁছ খুলতে চাইল, বলল, কান ঢাকা তো। বাইরে অনেক ঠান্ডা হানি। পৌঁছকে লং জ্যাকেট পরিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছালো তৌসিফ। গালে হাত দিয়ে তা দেখে পৌঁছ পা ঝুলাতে ঝুলাতে গুনগুনিয়ে গান গায়। তৌসিফ আর চোখে বউকে দেখে। শরীর কিছুটা ফুরবল হলেও এই মেয়ে তা বুঝতে দেয় না। তৌসিফ টুপি পরে পৌঁছর দিকে হাত বাড়ালো। দুজন হাতের ভাঁজে হাত নিয়ে বেরিয়ে এলো বিশাল বড় হোটেল থেকে। গাড়িতে উঠতে নিতেই পৌঁছ বাগড়া দিল, হাঁটি। কত সুন্দর রাস্তা। হাঁটো। আপাতত এক জায়গায় যাচ্ছি। পৌঁছ মাথা নাড়ে। বাইরে ফুরফুরে বাতাস। স্নোরি মাউন্টেনে ওদের পৌঁছাতে ভালোই সময় লাগলো। তৌসিফ জানালা আটকে রাখল। পৌঁছ খুলতে চাইলেই বলল, অনেক ঠান্ডা। অসুস্থ হয়ে যাবে। গাড়িতেই যদি থাকি তাহলে কেন এলাম? দেখাচ্ছি কেন এলে। পর্বতে পৌঁছাতেই পৌঁছ অবাক হয়ে গেল। তৌসিফ ওর হাত মোজা পরিয়ে দিতে দিতে বলল, কেমন? অবাক পৌঁছ তখন স্নো দেখছে। পুরোটা চূড়া বরফে আচ্ছাদিত। কিছু মানুষ আছে যারা বিভিন্ন খেলাধুলায় মত্ত, যার পুরোটা বরফ ভিত্তিক। পৌঁছ অবাক হয়ে বলল, আমি এমন কিছু কখনো স্বপ্নেও দেখিনি। বাস্তবে দেখো তাহলে। শুনছেন? হু। আমি কিন্তু অনেক অবাক। আমি অনেক খুশি। হঠাৎ একটা বরফের খণ্ড উড়ে আসে। পৌঁছ চমকায়। তৌসিফ কপাল কুঁচকে তাকাতেই ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলল, সরি ম্যাম, আই ডিডেন্ট সি। পৌঁছ চমৎকার হেসে ছেলেটার বাদামি চুল নেড়ে বলল, ক্যান আই প্লে উইথ ইউ? বাচ্চাটা খুশি হয়ে হাতে থাকা গোল বরফ ছুঁড়ে মারে। পৌঁছ নিজেও তুলে মারে। সাথে আরো কিছু বাচ্চা যোগ দিল। তৌসিফ বুকে হাত গুজে তাকিয়ে আছে। তার এক জীবনের প্রেম নিহিত এখানে, এই পৌঁছর মাঝে। হঠাৎ ওর শরীরেও একটা এলো। পৌঁছ খিলখিল করে হাসছে। আরেকটা মেরে বলল, আসুন না। তৌসিফ ঠোঁট কামড়ে নিজেও সামিল হলো। তৌসিফ ইচ্ছে মতো যতটা পারল বরফ একত্রিত করে ছুঁড়তে লাগলো। এত বড় মানুষটা বাদশা হয়ে গেল যেন। পৌঁছ বরফের মাঝেই মুখ থুবড়ে একবার পড়ল। তৌসিফ টেনে তুলতেই দেখল না, মুখ লাল হয়ে আছে ওর ঠান্ডায়। পৌঁছ হাসি মুখে বলল, স্কি করব। কাম। দুজন একসাথে হাত ধরে করতে গিয়ে পড়ে গেল। পৌঁছ দাঁড়াতে পারে না। তৌসিফ এবার ওকেও নিজের কাছে নিল। পৌঁছর টকটকে ঠোঁট জোড়া ওকে আকর্ষণ করল। মুখ দিয়ে তখন দুজনে আব বের হচ্ছে। আচমকা ঠোঁটে ঠোঁট মিলায় তৌসিফ। পৌঁছ ওকে দুই হাতে আঁকড়ে ধরে। স্কিরবোর্ডে পা রাখে তৌসিফ। একটু পথ যেতেই পড়ে গেল ওরা। ছুটল না অবশ্য কেউ। তাদের শীতলতা তখন ওষ্ঠের উষ্ণ মাদকতায় ভরপুর। বরফের মাঝে যেন বিলীন হয় তারা। পান হয় প্রেম সুধা। দূরের ক্যাফেতে তখন পরিপূর্ণ নারীটির চোখে বাজে তা। সেই গরম কফির কাপে চুমুক বসায়। জীবন সুন্দর। শুকনো গাছের পাতাটার মতোই সুন্দর, যার প্রয়োজন ফুরালেও সেই দূর থেকে সুন্দর। চোখ জুড়ানো সুন্দর। চলবে। গল্প প্রেমসুধা। লেখনীতে সায়ারা খান।
দ্বিতীয় সিজন।